আশেপাশের ঘরগুলোর জানালা বন্ধ হয়ে গেছে কিছু আগেই। আমরা নিশ্চিত এ রাতে আর সেগুলো খুলবে না। একটা অজানা ভয় ঘিরে ধরেছে গোটা গ্রামকে। এ ভয় যে কতটা গভীর তাই কদিনে বেশ জেনেছি। গোটা পরিবেশটা কেমন যেন থমথমে, গাছের পাতা নড়ছে না মোটেও। একটা নিম প্যাঁচা বিকট চিৎকার করে উড়ে চলে গেল। কুকুরগুলো গলা তুলে কাঁদতে শুরু করেছে। অঘোরবাবু লাঠি হাতে এগিয়ে যেতেই চিতা হতে একটা জ্বলন্ত কাঠ টেনে বের করে রুখে দাঁড়ালো রাধাকান্ত। বলল, খবরদার! সারা জীবন রক্ষা করার প্রতিজ্ঞা করে ঘরে এনেছিলাম। ওর গায়ে একটা লাঠির বাড়ি লাগলে রক্তারক্তি হয়ে যাবে। ওকে আমি বাঁচাতে পারিনি, সে কষ্ট আমার মনের ভেতর ঠিকই ঠিকই চলছে। মৃত্যুর পর অন্তত একটু শান্তি পাক। রহস্যই মোড়া এক গ্রামের নাম তুকতুকতলা, যেখানে নিস্তব্ধ রাতের অন্ধকারে বাতাসও যেন ভয়ে থমকে দাঁড়ায়, আর ছায়ার ভেতর লুকিয়ে থাকে এক অতীত, এক অভিশপ্ত ইতিহাস। আজ আমরা শুনব সেই চাঞ্চল্যকর কাহিনী, যা শুধুমাত্র গল্প নয়, বরং বাস্তবের ধারে কাছে হেঁটে বেড়ানো এক অভিজ্ঞতা। আজকের গল্প লেখক সুব্রত মজুমদারের লেখা তুকতুকতলা। আপনারা শুনছেন প্রেত পুরাণ, ভূতের গল্পের একমাত্র গন্তব্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভৌতিক যাত্রা। এমন অলক্ষণে নামের গায়ে কেউ আসে রে ভাই? ও চলে গেল, চলে গেল। নিজের মনেই বকে চলেছেন অঘোরবাবু। হাতের ক্ষতটা দিয়ে রক্ত বের হচ্ছে। স্পিরিট ভেজানো তুলো দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে করতে বললাম, গায়ের নামের সাথে রাধাকান্তের বউয়ের কামড়ের কি সম্পর্ক? অঘোরবাবু রেগে গিয়ে বললেন, ওকেও যদি আমি কামড়ে না দিই তো আমার নাম অঘোরনাথ বাড়ুজ্জে নয়। ওরে বাড়ি, চলে গেল, চলে গেল। মুখটা বিকৃত করলেন অঘোরবাবু। আমি না হেসে পারলাম না, তবে পরক্ষণেই আবার নিজেকে সামলে নিলাম, কারণ সমস্ত দায়ী আমার। এই গ্রামে আমি এনেছি অঘোরবাবুকে। গ্রামের নাম আদ্রাক, সাদা বাংলায় যার অর্থ দাঁড়ায় আদা। সেই আদার গেরোয় পড়ে আমার এই দুরবস্থা। সেদিন সন্ধ্যাবেলা চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। নানা রকম গল্পের ফাঁকে ফাঁকে কাপের পর কাপ চা আসছে। বিনোদ ঘোষ গায়ের গেঞ্জিখানা পেট পর্যন্ত তুলে বলল, এই ভর আষাঢ়েও এক ফোঁটা বৃষ্টি নেই মাস্টার। চাষের যে 12টা বেজে গেল, আবার আকাল হবে গো। চায়ের কাপে জোরে একটা চুমুক দিয়ে রমাপতি বলল, রাখো তোমার আকাল। আন্ধ্রগ্রামের নাম শুনেছ? ওখানে গিয়ে তুকতুকতলায় মানত করে দেখবি 24 ঘন্টার মধ্যে বৃষ্টি। কাজ হয়ে গেলে একটা কালো মোরগ বলে দিতে হবে, কিন্তু সাবধান, কোনো অপরাধ করলেই সারে সর্বনাশ। বিনোদ ঘোষ খিক করে হেসে বলল, ভারী আমার তুকতুক রে, আয় তু। বিনোদ ঘোষের কথা শেষ হতে না হতেই ঘটল বিপত্তি। একটা মাটির চাবড়া খসে পড়ল বিনোদের মাথায়। মাগো! আরে একে কি দেখ গেল। আমরা উপর দিকে তাকালাম। টিনের চাল হতে মাটির চাবড়া খসে পড়ল কিভাবে? ওখানে ওরকম মাটির চাবড়া থাকা তো অসম্ভব। বিনোদ ঘোষের এরকম পরিণতির পর আদ্রাক গায়ের নাম মুখে মুখে ফিরতে লাগলো। সবার মনেই অসম্ভব কৌতূহল, কিন্তু রমাপতি কাউকে বলতে চায় না সেই গায়ের ঠিকানা। কেউ জিজ্ঞেস করলেই বলে, জেনে শুনে মরার চেষ্টা বাবু, নিজের কাজ করতে যাও, নিজের কাজ করো। আমাকেও প্রায় ফিরিয়ে দিচ্ছিল, কিন্তু আমি নাছোড় বান্দা। অগত্যা বলতে বাধ্য হলো গুপ্ত ঠিকানা। বলল, মাস্টার ভাই, ও পথে না যাওয়াই মঙ্গলের। সেদিন কথায় কথায় বলে ফেলেছিলাম বটে, কিন্তু জায়গাটার বড় বদনাম আছে। কিরকম? রমাপতি ধীর গলায় বলল, তো
টুকটুকতলা কোনো দেবতার স্থান নয়, তবে ওটা যে কি তা কেউ জানে না। সে কোন কাল থেকে একটা ছোট্ট পাথরের ঘর রয়েছে, যেটাকে মন্দির তো বলাই যায় না। গ্রামের লোক বিপদে পড়লে টুকটুকতলায় আসে আর বিপদ সঙ্গে করে নিয়ে যায়। মানে? মানেটা বলেনি রমাপতি, তবে এখানে এসে সেই মানেটা হারে হারে বুঝেছি। ভাগ্য ভালো ভট্টাচ মশাই সঙ্গে এসেছেন, তবে তিনি ও বিষয়ে মাথা ঘামাচ্ছেন না। কিছু বললেই বলছেন, এ বয়সে এসে আর ভালো লাগে না ওসব। তোমরা যাও, নিজেদের মতো করে চেষ্টা করো, আমি তো আছি। এরপর আর কিছুই বলার নেই। আমি আর অঘোরবাবু চললাম রাধাকান্তর বাড়ি। সন্ধ্যাবেলা ওর বউ গিয়েছিল টুকটুকতলা, আর সেখান থেকেই পাগল হয়ে ফিরেছে। রাধাকান্তর বউ বসে আছে মাঝ উঠোনে, চুল এলো করে। আমাদের দেখেই বাজখাই গলায় বলল, কি চাই? চুপ কর কেন? গরম তেলে ভেজে খাবো, মুচমুচে কুরকুরে। শুনেই বমকে গেলেন অঘোরবাবু। তিনি তোতলাতে তোতলাতে বললেন, টুকটাক। আবার মেয়েটির চিৎকার। টুকটাক উড়ুত, পুষ্পাস উড়ুত, কুলচে ভাজা খেতে ভারী মজা। এরপর উঠে দুহাত তুলে নৃত্য করতে লাগলো। নৃত্য করতে করতে উল্টে পড়লো অঘোরবাবুর উপর। অঘোরবাবু তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছেন। মেয়েটি অঘোরবাবুর চুলের মুঠি ধরে বলল, বিড়াল হলো বাঘের মাসি, অঘর বানুচ্ছে যাবে ফাঁসি। অট্টহাস্য করতে লাগলো মেয়েটি। আমি অবাক হলাম মেয়েটির মুখে অঘোরবাবুর নাম শুনে। কিছু তো অলৌকিক আছেই, একে মানসিক রোগ বলে উড়িয়ে দেওয়া যায় না। তাই যদি হবে তাহলে তোর সব কথাই সত্যি হবে। মানে অঘোরবাবুর ফাঁসি? হে ভগবান, অঘোরবাবুকে বাঁচাও। আমার মতন কন্ডিশনাল নাস্তিকের কথা ভগবান শুনলেন। মেয়েটি অঘোরবাবুর হাতে জোরে কামড় বসিয়ে বলল, যা যা, তোর মৃত্যু চোখ কেটে গেল রে অল্পে। অঘোরবাবুর মৃত্যুযোগ কাটলো বটে, কিন্তু দুর্দৈব শুরু হলো। একদিকে অঘোরবাবুর বকবকানি আর কান্না, অন্যদিকে গণ্ডগ্রামে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। ঘণ্টা দুয়েক কিভাবে কাটলো জানি না। মনে হতে লাগলো যেন নরকে রয়েছি। চারপাশে পাপীদের চিৎকার আর যমদূতদের হুঙ্কার। অঘোরবাবু মাঝে মাঝেই নার্ভাস হয়ে পড়ছেন। আমাকে বারবার জিজ্ঞেস করছেন, আচ্ছা আচ্ছা মাস্টার, পাগল মানুষে কামড়ালে জলাতঙ্ক হয়? হ্যাঁ, মানে আমি আমি বাঁচবো তো? উত্তরটা অবশ্য ওষুধের দোকানের ফার্মাসিস্ট ছেলেটিই দিল। সে অঘোরবাবুর পশ্চাৎ দেশে ধনুষ্টঙ্কারে টিকে গুঁজে দিতে দিতে বলল, হ্যাঁ, ভয় নেই ভয় নেই, জলাতঙ্ক হবে না। তবে খুব বাঁচান বেঁচে গেছেন মশাই, কামড়টা হাতেই লেগেছে, অন্যথায় যে কি হতো বলা মুশকিল। কিন্তু অঘোরবাবু কি যেন চিন্তা করে আঁতকে উঠলেন, আর ইঞ্জেকশনটা একটু সরে এসে আমার মাংসপেশি ভেদ করলো। আর্তনাদ করে উঠলাম। ফার্মাসিস্ট ছেলেটি হেসে বলল, সমস্যা নেই, আপনারও অগ্রিম টিকাকরণ হয়ে থাকলো। জায়গাটা তুলো দিয়ে ধরে ডলতে থাকুন, বুঝলেন? আমরা এসে উঠেছি যুগল মহান্তের আখড়ায়। আমাদের জন্য বরাদ্দ মাটির একখানা ঘর আর উঠোনের পশ্চিম দিকে শৌচাগার। আমাদের কক্ষের পাশেই মহান্তর ঘর। সেখানে মহান্ত আর তার স্ত্রী সৌদামিনীর প্রবজ্জা কুটির। মহান্ত একসময় রেলে চাকরি করতেন, এখন রিটায়ার্ড। তার 2 ছেলে 1 মেয়ে। 2টো ছেলেই ডাক্তার, শহরে থাকে। মেয়ের বিয়ে হয়েছে আমার মতোই এক মাস্টারের সঙ্গে। মহান্ত আবার অঘোরবাবুর স্বজাতি, বাড়ুজ্জে। সুতরাং জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায় চলল। মালপোয়া, ক্ষীর আর সন্দেশে টইটম্বর হয়ে উঠতে লাগলো অঘোরবাবুর পেট। আমি প্রসাদ পাই। ভরচাঁদ মশাই অবশ্য সবের উপরে।
মহান্তর অনুরোধে রাধা মাধবের সেবার ভার পড়েছে ভট্টাচার্য মশাইয়ের উপর। অঘোরবাবুকে নিয়ে আশ্রমে ফিরে দেখলাম ভট্টাচার্য মশাই রাধা মাধবকে সাজাচ্ছেন আর গান গাইছেন। আজু মাধব সাজিছে নিপমালে, শ্যামল অঙ্গে কত না বিভঙ্গে, বনমালা দোলে বনমালী গলে, চম্পক বলিছে সোনরাই ধ্বনি, নটবর নগরে মোরা খুব চিনি, চড়াইয়ে ধরেছে বুকে কেতকী কামিনী, আসিছে নয়নের জলে, অগুরু চন্দনে সাজে শ্যামঙ্গ, পীতবাসে সাজিছে মুরারি ত্রিভঙ্গ। গান শেষ হতেই পুজোয় বসলেন। পুজো শেষে মহান্ত বললেন, আমি ধন্য হয়ে গেলাম ভট্টাচার্য মশাই, আপনি সত্যিই সাধক। যিনি কৃষ্ণ তিনিই কালী, এক ব্রহ্ম, তারা অনেক প্রকাশ। আপনার মতো যারা সাধক তারাই এর উপলব্ধি করতে পারেন। আমি ধন্য। ভট্টাচার্য মশাইয়ের পায়ের কাছে লুটিয়ে পড়লেন। ভট্টাচার্য মশাই মহান্তকে তুলে ধরে বললেন, আমি নয় মহন্তজি, সবই গিরিধারী গোপাল, তিনি তো সব করাচ্ছেন। তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তার করুণা ছাড়া আমি অচল। মন্দির হতে বেরিয়েই ভট্টাচার্য মশাই বললেন, আমি মানা করেছিলাম ওসবে মাথা গলিও না, আমার কথা শুনলে না, এবার বোঝো ঠেলা, ওদেরকে ওদের মতো থাকতে দাও। মহান্ত তো আর কষ্টে রাখেনি আমাদের, চানার ডালনা হতে কাঁচকলার কোপ্তা, নিত্য নতুন পথ খাওয়াচ্ছেন, কি কমতি আছে? এটুকু বুঝলাম যে ভট্টাচার্য মশাই আমাদের কোনো সাহায্য করবেন না। অঘোরবাবুর যা কামড় খেয়েছেন তাতে তুকতুকতলার রহস্য আমাকে একাই ভেদ করতে হবে। যা আছে কপালে। একটু নিভৃতে মহান্তকে জিজ্ঞাসা করলাম তুকতুকতলা সম্বন্ধে। মহান্ত বললেন, আমি নির্বিবাদী লোক, ওসবে থাকি না। আমি চাই তুমিও ওসব জটিলতায় যেও না। আমার বাড়ি পাশের গ্রামেই, সেই সূত্রে তুকতুকতলা সম্বন্ধে অনেক কিছুই জানি। ছোটবেলায় তুকতুকতলার কাছের একটা মাঠে খেলতে আসতাম। তুকতুকতলা একটা খুদি জামের গাছ আছে, আর একটা বেল গাছ আছে, বড় বড় বেল, আঠা কম ও শাঁস বেশি। একদিন ঘটলো সেই ঘটনা। আমি, বিকাশ আর ধরনী গিয়েছিলাম জাম কুড়োতে। দেখলাম গাছের তলা পাকা জাম ভরে রয়েছে। দুটো পকেটে ভরে নিতে লাগলাম ঝটপট। বিকাশ আমাকে ঠেলা মেরে বলল, যুগল, এই যুগল, কি? ওই বেল গাছের তলায় দেখ, ওই যে ধোঁয়া উঠছে না? তাকিয়ে দেখলাম সত্যিই তাই, বেল গাছের তলায় ধোঁয়া উঠছে। না, ধোঁয়াটা সাধারণ কোনো ধোঁয়া নয়, বরং ধোঁয়ার মাঝে মাঝে রামধনু রঙের রিং। ধোঁয়া হতে একটা অস্পষ্ট অবয়ব তৈরি হচ্ছে, কিন্তু সেই অবয়ব যে কিসের তা বুঝতে পারলাম না। মানুষও হতে পারে, বা পশু, বা অন্য কিছু। অন্য কিছু মানে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। জপের মালাখানা কপালে ঠেকিয়ে মহান্ত বললেন, সে উচ্চারণ না করাই ভালো। রাধা মাধব, রাধা মাধব। দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। এখানে খাবার বলতে রাধা মাধবজির ভোগ, 5 রকম ভাজা, কলার মোচার বড়া দিয়ে রসা, নারকেল দিয়ে ঘনমুখের ডাল, পায়েস আর আমড়ার চাটনি। আমড়াগুলোর বয়স হয়েছে যথেষ্ট, সেই জন্যই কাটা সম্ভব হয়নি। চাটনির ভেতরে আমড়ার আটিগুলো রসগোল্লার ফিলিংস দিচ্ছে। আরে না রে বাবা, স্বাদে নয়, আমার কবি কল্পনায়। অঘোরবাবুর হাতের অবস্থা ভালো নয়, হাতের ক্ষত ব্যথায় টন টন করছে। ভট্টাচার্য মশাই একটা প্রলেপ দিলেও কাজ হয়নি। খাওয়া দাওয়ার পর অঘোরবাবুর হাতের ক্ষতটা ড্রেসিং করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করে আতঙ্কে শিউরে উঠলাম। ক্ষতস্থান হতে ধোঁয়ার মতো কিছু উঠছে, সেই ধোঁয়ার মধ্যে রামধনু রঙের রিং।
এই কথাটাই তো মহান্ত বলেছিলেন একটু আগে। অঘোরবাবুও ব্যাপারটা লক্ষ্য করেছেন। তিনি বললেন, এই যে ধোঁয়া উঠছে মাস্টার, বেদেদের দেওয়া ব্যথা উপশমকারী তেলের মতন। কি কি হবে আমার? আমি কি আর বাঁচবো না? সান্ত্বনা দিয়ে বললাম, কিছু হয়নি আপনার। ড্রেসিং এর সময় যে মলম লাগানো হয়েছিল সেটা হতেই ধোয়া উঠছে। ধোয়া মানেই কাজ হচ্ছে, আপনার ঘা সেরে উঠছে, একদম চিন্তা করবেন না। অঘোরবাবু আশ্বস্ত হলেন না। তিনি নিজের ক্ষতস্থানটা বারবার দেখতে লাগলেন। সন্ধ্যার সময় অঘোরবাবু বললেন, আমার ঘা ভালো হয়ে গেছে মাস্টার। তুমি একবার ব্যান্ডেজটা খুলে দাও তো। কি করে বুঝলেন যে আপনার ঘা ভালো হয়ে গেছে? আরে একটু ব্যথা বা অস্বস্তি নেই, তুমি খোলো তো মাস্টার। অঘোরবাবুর ব্যান্ডেজটা খুলতে লাগলাম। গজ কাপড় খুলে তুলো সরাতেই আতঙ্কে শিউরে উঠলাম। এ কি দেখছি আমি? আমার মাথা ঠিক আছে তো? আমার মনে হয় হ্যালুসিনেশন হচ্ছে। এ হতেই পারে না। আমি তাড়াতাড়ি তুলো জড়িয়ে গজ কাপড় বেঁধে দিলাম। অঘোরবাবু বিরক্ত হয়ে বললেন, কি হলো কি? ব্যান্ডেজটা আবার বেঁধে দিলে কেন? অঘোরবাবুকে কোনোভাবেই বলতে পারলাম না যে তার ক্ষতস্থানে একটা চোখ গজিয়েছে। বিভৎস একটা শয়তানি চোখ, যে চোখটা আমার দিকে তাকিয়েছিল নির্নিমেষ নয়নে। সত্য চেপে রেখে বললাম, ঘা এখনো সারেনি, খুলে রাখলে সেপটিক হয়ে যেতে পারে। রাতে শোয়ার সময় ভট্টাচার্য মশাই বললেন, আর চোখ সব সময় আমাদের ওপর নজর রাখছে মাস্টার, দেখি কে যেতে। তবে লড়াইটা অসম। একজন মহাশক্তিধর আর আরেকজন পাতি স্কুল মাস্টার। আপনি আর অঘোরবাবু কি দুধু ভাতু, নাকি আপনার পরে আমাকে উত্তরাধিকারী করে যেতে চান? ভট্টাচার্য মশাই হেসে বললেন, যোগ্য হলে পারবে, অযোগ্য কখনো উত্তরাধিকার ধরে রাখতে পারে না। বাস্তবে অনেক প্রমাণ আছে। বাবা ঠাকুরদা এরা মানুষকে ঘোল খাইয়ে দিত, কিন্তু সেই প্রজন্মের এমন ছেলে জন্মালো যে কোথায় কি বলতে হয় তাই জানে না। উত্তরাধিকার যোগ্যতায় হয় মাস্টার। চোখের ব্যাপারটা অঘোরবাবুর কাছে গোপন রাখা গেল না। উনি তো মুষড়ে পড়লেন। আমি আর ভট্টাচার্য মশাই অনেক সান্ত্বনা দিলাম। ভট্টাচার্য মশাই বললেন, এখানে আমার কিছুই করার নেই। প্রকৃতির হাজারো রহস্যের কতটুকুই বা জানি। এই সমস্যার সমাধান পেতে রহস্যের মূলে পৌঁছাতে হবে, আর সেটা করবে তোমরা দুজনে। কোনো সাহায্য বা পরামর্শ লাগলে আমি আছি। সকাল হতেই ছুটলাম রাধাকান্তর বউয়ের কাছে। অঘোরবাবুকে দেখে রাধাকান্তর বউ ছুটে চলে এলো। অঘোরবাবুর সামনে নাচতে নাচতে বলতে লাগলো, চোখের আড়াল নয় তো কেউ, হোক না রাধাকান্ত বউ। রক্ত খাবো চুষে চুষে, মরবি সবাই আমার বিষে। অঘোরবাবুর মাথা আজ আর কাজ করছে না। রাগে চোখ রক্তবর্ণ। উঠোনে পড়ে থাকা একটা আধশের ওজনের পাথর তুলে মারতে গেলেন রাধাকান্তর বউকে। আমি আর রাধাকান্ত মিলে থামালাম, আর একটু হলেই খুনোখুনি কাণ্ড হয়ে যেত। রাধাকান্ত আমাকে কানে কানে বলল, বুড়ো বাবুটিকে নিয়ে যান স্যার, একদম ক্ষেপে আছে। অঘোরবাবুকে শান্ত করে বেশ সাবধানে রাধাকান্তের বউয়ের কাছে গেলাম। বললাম, তুমি সন্ধ্যায় ঠিক কি দেখেছিলে? ভয়ানক কিছু? প্রেতাত্মা? রাধাকান্তের বউ কোনো উত্তর দিল না, শুধু সাপের মতো হিস হিস একটা আওয়াজ করতে লাগলো। রাধাকান্ত বলল, এই সর্বনাশা আওয়াজের জন্য সারা রাত ঘুমোতে পারিনি। সাপের হিস হিস আওয়াজে আমার ভয় লাগে। তারপর তো উল্টো পাল্টা কথাবার্তাও আছে। কি যে হলো স্যার? কেন গিয়েছিল তোমার বউ? চারিদিকে তাকিয়ে খুব ধীর গলায় রাধাকান্ত বলল, আমাদের গ্রামে কয়েকটা লোক নিয়মিত তুকতুকতলায় যায়। ওরা নাকি তুকতুকতলায় গোপন কোনো অনুষ্ঠান করে। ভয়ে আমরা তাদের সঙ্গে মিশি না। যেটুকু কথাবার্তা না বললেই নয় সেটুকুই বলি। তো আমাদের পাড়ার একটা বউ মাসখানেক হলো ওই দলে ভিড়েছে। আমার বউ আমাকে এই কথাটা প্রায়ই বলতো। আমি ও কথা কানে নিতাম না,
বলতাম, যার 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 যা করার করুকে, তোমার কি? ওরা লোক ভালো নয়, ওদের ব্যাপারে থেকো না। কিন্তু যার কপালে বিপদ আছে সে কি আমার কথা শুনবে স্যার? শুনলো না। সন্ধেবেলা বউটার পিছু নিলে আমার বউ, তারপর যে কি হয়েছে আমি জানি না। এখন রাধা মাধবী ভরসা। রহস্যের শতদল বিকশিত হচ্ছে, খুলে যাচ্ছে একের পর এক পাপড়ি। এখন যে করেই হোক ওই বউটার খোঁজ নিতে হবে। রাধাকান্তকে শুধাতেই সে বলল, কাউকে বলবেন না স্যার, বৈরাগ্যতে চম্পা, হারাধন বৈরাগ্যের বউ। বছর 5 বিয়ে থা হয়েছে, কিন্তু ছেলে পুলে হয়নি। এই ডাক্তার ও কবিরাজ করে বেড়াতে বেড়াতে ওই শয়তানদের পাল্লাতে পড়েছে বোধহয়। রাধাকান্তর ঘর হতে বেরিয়েই চললাম বড়েগি পাড়া। পাড়ার প্রথম দিকেই 2টো ঘর পরে হারাধনের ঘর। কাদের ব্যাগ হতে টর্চ লাইটটা বের করে খারাপ করে নিলাম, কারণ রাধাকান্তের কাছে আগেই জেনে নিয়েছি যে হারাধন খুব ভালো ইলেকট্রনিক জিনিসের মিস্ত্রি। পাশের গ্রামে বাজারের ভেতর একটা দোকানও আছে ওর। আমাকে দেখেই বেশ উৎসাহিত হয়ে এগিয়ে এলো হারাধন। বললাম, একটা বিপদে পড়ে এসেছি, আসলে আমার টর্চ লাইটটা কাজ করছে না, দেখুন তো একটু। হারাধন হেসে বলল, লুকোনোর দরকার নেই দাদা, সব জানি। আমিও বহু সমস্যাতে ভুগছি। ভেতরে আসুন। ভেতরে ঢুকতেই গা যেন শিউরে উঠল। ঘরের ভেতরে একটা রিং রিংয়ে আওয়াজ খেলা করে বেড়াচ্ছে, আর তার সঙ্গে হালকা একটা স্থির বিদ্যুৎ। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে, ঠান্ডাও লাগছে, যেন কাছাকাছি একটা এসি ধীর লয় চলছে। ঘরের মেঝেতে সদ্য ধোয়া বাসনপত্র নামানো রয়েছে। একটা পরিচিত গন্ধ নাকে আসছে, বরবটি কলাই সেদ্ধ। দেওয়াল লাগোয়া একটা তক্তপোষে বসতে দিল হারাধন। সামনে কাঠের টেবিলের উপর পেল্লাই সাইজের টিভি, আর তার মাথার উপর সেট টপ বক্স। টেবিলের উপর হতে সিগারেটের প্যাকেটটা তুলে আমার দিকে ধরতেই বললাম, ধূমপান করি না। খুব ভালো অভ্যাস। একসময় কৈশোরের কৌতূহলে খেয়েছি, এখন নেশা হয়ে দাঁড়িয়েছে। চাইলেও আর ছাড়তে পারছি না। চা খান তো? দাঁড়ান, একটু চায়ের ব্যবস্থা করি। না না, কোনো প্রয়োজন নেই, আমি এইমাত্র চা খেলাম, আপনি বসুন। যা যা জানেন খুলে বলুন। 2-2টো জীবনের প্রশ্ন। আমার মনে হয় যা হচ্ছে তা মোটেও ভালো হচ্ছে না, প্লিজ। আমার মুখোমুখি একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসলো হারাধন। গলার স্বর নামিয়ে বলল, যা যা বলবো তা হয়তো আপনাদের মতো শহরের লোকেরা বিশ্বাস করবেন না, তবে একটা বর্ণ মিথ্যে নয়। আমি ইদানিং খুব ভয়েই দিন কাটাচ্ছি। যে কোনো মুহূর্তে আমার জীবনে ইতি নেমে আসতে পারে। মানে? কে মারতে চায় আপনাকে? আমার স্ত্রী। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগিয়ে লাইটার জ্বালতে জ্বালতে বলল, যখন বিয়ে হয় তখন ওর বয়স 15। প্রাণ চঞ্চল লাজুক কিশোরী। নূপুর পায়ে যখন এ ঘর থেকে উভরে যেত তখন কান পেতে শুনতাম সেই কিঙ্কিনি। আমার বুকে মাথা রেখে বলতো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? ছেড়ে আমি যাইনি, যাওয়ার চিন্তাও করিনি। তবে এখন মনে হয় সব ছেড়ে ছুড়ে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাই। গিয়েছিলামও একবার, কিন্তু কপালে এত সুখ সয়নি। খুঁজে পেয়ে গেল সহজেই। আসলে ওর কাছে অজানা কিছুই নেই। পাষাণের সংস্পর্শে এসে নিজেকেও পাষাণ করে নিয়েছে। দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনি ওই শক্তিকে জেনে ফেলেছেন, আর সেই জন্যই ওরা আপনাকে ছাড়ছে না? ম্লান হাসলো হারাধন, বলল, তা বলতে পারেন। কিছুটা অন্তত জেনেছি, তবে সে কথা প্রকাশ করা মানা। প্রকাশ করলেই আমার দেহ ঝুলবে কোনো গাছের ডালে বা মুন্ডু গড়াগড়ি খাবে কোনো মাঠে। তবে কিছু কথা বলাই যায়। শুনবেন আমার গল্প? যথেষ্ট সময় নিয়ে এসেছি, আর আপনার স্ত্রী বোধহয় বাইরে কোথাও গেছেন, চটপট ফিরছেন না। শুরু করুন আপনার জীবন কাহিনী। একটু বসুন। বলেই রান্নাঘরে গেল হারাধন। মিনিট 5 পরে 2টো কাপে 2 কাপ চা আর একটা প্লেটে করে কিছু বিস্কুট নিয়ে হাজির হলো।
চায়ে চুমুক দিয়ে বুঝলাম স্বাস্থ্য সম্পর্কে হারাধন বেশ অসচেতন। কারণ চায়ে যে পরিমাণ চিনি দিয়েছে তাতে আরো কাপ চারেক চা হয়ে যাবে। হারাধন শুরু করলো। জন্মের পরপরই আমার বাবা মা মারা যান। বাপ মা যার মরে তার সুখ চট করে হয় না, আমারও হয়নি। ভালো মানুষ কাকা দায়িত্ব নিলেও পরের ছেলের দায়িত্ব নিতে কাকিমা নারাজ। শুরু হলো অত্যাচার। প্রথমে পড়া বন্ধ হলো, তারপর খাওয়া পড়া। অতিষ্ঠ হয়ে আশ্রয় নিলাম পাশের গ্রামের এক মুখুজ্জে বাড়িতে। ও বাড়ির প্রথম মুখুজ্জে আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। বন্ধুত্বের মর্যাদা তিনি রাখলেন। আমাকে আশ্রয় দিলেন নিজের কাছেই, নিজের ছেলের মতো। মুখুজ্জেদের ছেলে মেয়েদের সঙ্গে বড় হতে লাগলাম এক সময়। আজও কারোর বোঝার ক্ষমতা নেই যে ওরা আমার নিজের ভাই বোন নয়। দিদি তো রোজ ফোন করে খোঁজ খবর নেয়। উৎসব অনুষ্ঠানে ও বাড়িতে না গেলে বাড়ি এসে টেনে হিঁচে নিয়ে যায়। কলেজের পড়া শেষ হতেই চাকরির খোঁজ করতে লাগলাম, কিন্তু চাকরি পাওয়া কি মুখের কথা। অগত্যা ভর্তি হলাম ইলেকট্রনিক রিপেয়ারিং কোর্সে। কোর্স শেষ হতেই নিজের গায়েই একটা দোকান খুললাম। এলাকায় একমাত্র ইলেকট্রনিক মিস্ত্রি বলে কাজের ভিড় লেগেই থাকে। 1 টাকার কাজ করে 10 টাকা উপার্জন করতে লাগলাম। মা লক্ষ্মী যেন নিজে থেকে এসে বসেছেন আমার ঘরে। একদিন সন্ধেবেলা একটা মেয়ে এলো একখানা টেপ রেকর্ডার নিয়ে। ক্যাসেট প্লে হচ্ছে না। সব দেখে বললাম, ঠিক হয়ে যাবে, তবে সময় লাগবে। আপনি রেখে যান, কাল বিকেলের দিকে আসবেন। পরের দিন সন্ধ্যের দিকে মেয়েটি এলো। আগের দিন কাজের ব্যস্ততায় লক্ষ্য করিনি। এদিন মুখের দিকে তাকাতেই যেন মোহবিষ্ট হয়ে গেলাম। এত রূপ কি সম্ভব? এই যে আমার চোখের মনি ভেদ করে মনের মনি কোঠায় গিয়ে বসেছে। গমের দানার মতো রং, সুগঠিত মধ্যমা, আর মুখে একটা চপল হাসি। এক কথায় নারী ছিনবি হাসি। যার এমন মন ভোলানো মিষ্টি হাসি, সে দেখলেই মন কেমন হয়ে যায়। সেই শুরু। এরপর যতদিন যেতে লাগলো ততই যেন উচ্চারণ হয়ে উঠল মন। খোঁজ শুরু করলাম। আমার পাশের দোকানের ছেলেটা বলল, কামিনীর কথা বলছো তো? ওর ঘর তো রতনপুরে। ওর বাবা ওই গদাই মণ্ডল আমার দোকানে মাঝে মাঝে আসে। তুমি দেখে থাকবে, ওই যে খেটো ধুতি আর জহরকোট পরে আসে গো। একদিন সাহস ভর করেই গদাই মণ্ডলের কাছে গেলাম। নিজের পরিচয় দিয়ে মনের কথা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, না করার কি আছে বাবা, এ তো আমার পরম সৌভাগ্য। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমার বাড়িতে এসেছেন অনেকবার। তার ছেলে তুমি কি খারাপ হবে? বেশ ধুমধাম করে বিয়ে হয়ে গেল। কামিনী খুবই মিষ্টি স্বভাবের, অবাধ্য মোটেও নয়। মোট কথা, অভিযোগ জানানোর কিছুই নেই। কিন্তু ডাক পুরুষের কথায় বলে না যে দাতা দেয় তো বিধাতা দেয় না। আমার জীবনেও সেরকম ঘটনা ঘটে গেল একদিন। এক রাতে ঘুম থেকে উঠে দেখলাম কামিনী নেই। ভাবলাম প্রকৃতির ডাকে বেরিয়েছে হয়তো, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও কামিনী ফিরল না। আমি তখন টর্চ হাতে বেরোলাম। না, কামিনীর খোঁজ পেলাম না। এসে শুয়ে পড়লাম। কামিনী ফিরল ভোর হওয়ার কিছু আগে। সারা রাত কোথায় ছিল সে নিয়ে আমার কৌতূহল ছিল বিস্তর। মনে মনে রাগও ছিল, কিন্তু সেসব ব্যক্ত করলাম না। কিছুই জানি না এমন ভাব করে অপেক্ষা করতে লাগলাম রাত হওয়ার। রাতে খাওয়া দাওয়ার পর চোখ বুজে পড়ে রইলাম। আজ পিছু নিতেই হবে। ও হরি, যখন চোখ খুললাম তখন রাত 3টে মতো হবে। কামিনী বিছানাতে নেই। রাগে কাঁপতে লাগলাম। একবার ধরতে পারি ও নষ্টামি বের করে দেবো, বাপের বাড়িতে রেখে আসবো। দরকার নেই অমন করলোটার। পরের রাতেও একই ঘটনা ঘটল। এরপর পরপর 4 দিন। বুঝলাম খাবারের সাথে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। যে করেই হোক রাতের খাবার খাওয়া যাবে না। কৌশলে খাবার গালে না ফেলে
খালে ফেলে এলাম। শুয়ে পড়লাম গভীর ঘুমের ভান করে। কামিনী ভাবলো আমি বুঝি ওর দেওয়া ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে অঘরে ঘুমুচ্ছি। যথারীতি বেরিয়ে গেল, আমিও পিছু নিলাম। চোরের 10 দিন আর গৃহস্থের 1। ঘুঘু দেখেছো বাছাধন, ভাত এবার দেখবে। রাতের অন্ধকার ভেদ করে কামিনী চলেছে অভিসারে, গ্রাম ছাড়িয়ে মাঠের দিকে। গ্রামের শেষের পুকুরটা পেরোতেই আমার শরীর কেঁপে উঠল। এ কোথায় চলেছে কামিনী? এরপরেই তো তুকতুকতলা, যে জায়গায় দিনের বেলাতেও যেতে ভয় পায় লোক, সেখানে রাতের অন্ধকারে। কিন্তু ভয়ে পিছিয়ে গেলে তো চলবে না, আমাকে জানতেই হবে কামিনীর রহস্য। নিজের মনেই সাহস জুটিয়ে এগোতে লাগলাম। তুকতুকতলার কাছেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে সবকিছু স্পষ্ট দেখা যায়। বিপদ বুঝলেই এই কড়ান দিয়ে নেমে বড় রাস্তায় গিয়ে উঠব, তারপর সোজা বাজার হয়ে ঘর। কামিনী এগিয়ে গেল তুকতুকতলার সেই রহস্যময় পাথরটার দিকে। সেখানে আরো কয়েকজন জড়ো হয়েছে। ওদের মধ্যে পুরুষ মহিলা সবাই আছে। সবার পরনেই কালো আলোয়ান জাতীয় পোশাক, মুখ ঢাকা। সবার হাতে একটা করে উজ্জ্বল প্রদীপ। চারপাশে হাওয়া বইলেও প্রদীপের শিখা একটুও কাঁপছে না। একটা অদ্ভুত গন্ধ ঘুরে বেড়াচ্ছে চারপাশে, ঝাঁঝালো অথচ মিষ্টি। আর একটা অদ্ভুত গুনগুন গুঞ্জন। লোকগুলোর একজন একটা পোশাক এনে কামিনীর হাতে দিয়ে বলল, আজ তুমি এই পোশাকে উপযুক্ত হলে। প্রভু তোমাকে কৃপা করেছেন। তুমি যদি কখনো প্রভুর আদেশ অমান্য করো, তবে চরম সর্বনাশ হবে। তোমার জীবন তো যাবেই, তোমার আশেপাশের লোকজনেরও জীবন যেতে পারে। আমাদের পথে যেই আসবে সেই ধ্বংস হয়ে যাবে। এরপর শুরু হলো সমবেত গান। ঘুরে ঘুরে গান করতে লাগলো সবাই। গানের ভাষা ও সুর একেবারেই অজানা। এ ভাষা যে ওরা কোথা থেকে শিখলো কে জানে। গান শেষ হতেই পাথরের সামনে বৃত্তাকারে শুয়ে পড়ল সবাই। মাথাগুলো পাথরটার দিকে আর পাগুলো বৃত্তের পরিধির দিকে। এই সময় গন্ধটা উঠল চরমে। আরো বেড়ে গেল গুঞ্জন, ইংরেজিতে যাকে হামিং বলে। এরপরে হাঁটু বেড়ে বসলো সবাই। শুরু হলো বিচিত্র সব ক্রিয়াকলাপ। কতক্ষণ যে চলেছিল এসব তা জানি না। একটা স্পর্শে চোখ খুললাম। দেখলাম আমি নিজের বিছানাতেই শুয়ে আছি, আর সামনে হাসি মুখে দাঁড়িয়ে কামিনী। ওর হাতে চায়ের কাপ। রাতের কথাগুলো বলার সাহস পেলাম না। ঠিক করলাম আজ রাতে আবার যাব। এর শেষ দেখতেই হবে। রাতে আবার পিছু নিলাম কামিনীর। আবার একই দৃশ্য। আবার পরের সকালে বিছানার পাশে কামিনীর হাসি মুখ। এভাবে 3-4 গেল। মনে মনে বিরক্ত হয়ে উঠলাম। এই শক্তির সাথে পেরে ওঠা ভারী মুশকিল। কামিনী তুকতুকতলার অপদেবতার পাল্লায় পড়েছে, কিন্তু এ কথা তো কাউকে বলা যায় না। এই ব্যাপারে একদিন কামিনীকে বলায় ও বলল, বলার চেষ্টাও করো না। সেই চেষ্টা করলে তোমার যে কি হবে তা কিন্তু আমি জানি না, তবে পরিণতি হবে ভয়ঙ্কর। ভয়ে আঁতকে উঠলাম। সত্যি বলতে কি, যে রাতে প্রথম ওই দৃশ্য দেখেছিলাম, সেই রাত থেকেই সম্পর্কের মধ্যে একটা শীতলতা নেমে এসেছিল। কামিনীর এই কথার পর সেই সম্পর্কে বরফ জমতে শুরু করলো। এখন তো এক ঘরে বাস করি মাত্র, ভালোবাসার উষ্ণতা আর নেই। আমার অবস্থা দাঁতের ফাঁকে জিভের মতো। একটু বেসামাল হলেই বিপদ নিশ্চিত। আমার ঘরে যে অনুভূতি হচ্ছে সেটা ওই রহস্যময় শক্তির প্রভাব।
ওর প্রভাব আস্তে আস্তে বাড়ছে, ছড়িয়ে পড়ছে সর্বত্র। আমি বা আপনি কেউই কিছু করে উঠতে পারবো না। আমার পরামর্শ যদি শোনেন তো বলবো আর এগোবেন না। ঘরের ছেলে ঘরে ফিরে যান। যেটুকু বুঝলাম তাতে অনেক কথা গোপন করছে হারাধন। অঘোরবাবুকে সুস্থ করে তুলতে আর এই রহস্যের সমাধান করতে খুব সাবধানে এগোতে হবে। একটু বেচার হলেই তুকতুকতলার অপশক্তি জ্যান্ত গিলে খাবে। এ সময় একটা লোক সাহায্য করতে পারতেন, ভট্টাচার্য মশাই। তবে তিনি ধর্মকর্মে মন দিয়েছেন। মনের সঙ্গে অনেক লড়াই করার পর অবশেষে ভট্টাচার্য মশাইয়ের কাছে হাজির হলাম। হারাধনের কাছ থেকে কি কি শুনলাম তা বললাম। ভট্টাচার্য মশাই বললেন, এই পৃথিবীতে অনেক রহস্যময় শক্তি আছে, যারা পৃথিবীর থেকেও প্রাচীন। এই তুকতুক তলার অপশক্তি সেরকমই একটা শক্তি। পৃথিবীর চেয়েও প্রাচীন মানে? মানে এই পৃথিবী সৃষ্টিরও আগে হতে আছে। বিগ ব্যাং সৃষ্টির আগের সৃষ্টিতে এর অস্তিত্ব ছিল। আগের সৃষ্টিতে হয়তো মামুলি কোনো সত্তা ছিল। সেই সৃষ্টি যখন শূন্যে পরিণত হয়, তখন সেই শূন্যের মধ্যেও টিকে থাকে সেই শক্তি। মহাবিস্ফোরণের ফলে অতুল ক্ষমতা লাভ করে সে, ফিরে আসে নিজের অবয়বে। ভট্টাচার্য মশাইয়ের কথা শুনে বেশ অস্বস্তিতে পড়লাম। এ শক্তি আমার বশের নয়, কিন্তু যেভাবে মাঠে নেমে পড়েছি তাতে ফিরে তাকানোও মুশকিল। গেলাম অঘোরবাবুর কাছে। অঘোরবাবু মাদুরে বসে বসে হাতের চোখখানা দেখছেন আর পরীক্ষা করে দেখছেন যে চোখটা দিয়ে দেখা যাচ্ছে কিনা। আমাকে দেখে অঘোরবাবু বললেন, এই দেখো তো মাস্টার, চোখ বন্ধ করে এই হাতের চোখ দিয়ে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছি না কিছুই। মনে মনে অনেক ভেবে দেখলাম যে দুটো চোখের চেয়ে তিনটে অনেক বেশি লাভজনক। কি বলো? ইন্দ্রের তো সহস্র চক্ষু ছিল, তাই বলেই তো তিনি দেবরাজ। অঘোরবাবুর যুক্তি খণ্ডন করার ইচ্ছা মোটেই ছিল না। মনে মনে বললাম, যার চোখ তিনি ঠিকই দেখছেন, আপনার না দেখলেও চলবে। মনের ভাব গোপন রেখে বললাম, সব কি আর একদিনে হয় অঘোরবাবু? জন্মের পরপরই কি হাঁটতে পেরেছিলেন? সময় লাগবে। অঘোরবাবু মাথা নেড়ে বললেন, একদম ঠিক, একদম ঠিক। ট্রেনিং এর দরকার। এই চোখটা বসে চলে এলেই না আরো দু চার জায়গায় কামড়ে দিয়ে আসপারতাম। বুঝবে ঠেলা তখন। কোন কোন জায়গায় যে চোখ চাই ওনার তা জানি না। পাপি মনে নানা রকম ভাবনা এসে গ্রাস করছে, আর সেই ভাবনা পাখির পালকের মতো আলতো করে ব্রহ্মতালুতে সুরসুরি দিচ্ছে। মানে মানে কেটে পড়লাম। হেসে ফেললেই অঘোরবাবু চটে যাবেন। এদিকে আর একটা ঘটনা ঘটেছে। জনাচারেক লোকের আগমন ঘটেছে এই গ্রামে। ওদের হাবভাব ভালো নয়, দিনরাত কি যেন খুঁজে বেড়াচ্ছে। ওদের একজনের সঙ্গে আমার দেখা হয়ে গেল হঠাৎ। লোকটা বলল, আপনি কি এ গ্রামের? না, আমরা এখানে বেড়াতে এসেছি। আমার এক বন্ধুর মুখে জায়গাটার নাম শুনেছিলাম, স্বাস্থ্যকর জায়গা, ভাবলাম একটু শরীর চাঙ্গা করে আসি। লোকটা অদ্ভুত এক হাসি হেসে বলল, শরীর চাঙ্গা? দারুণ দিলেন মাইরি, এ কথাটা জানা ছিল না। আপনারাও কি এখানে বেড়াতে এসেছেন? বেড়াতেই বলতে পারেন, তবে আমাদের উদ্দেশ্য আলাদা। আপনাকে বিশ্বাস করে বলা যায়, কারোর কাছে প্রকাশ করবেন না যেন, না হলে আমাদের দলের লোক আপনাকেও কাটবে আর সঙ্গে আমাকেও। জল চাইবার সময় পাবেন না। না না, আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। জান যায় ফির বাঁচান না যায়। থাক থাক, আর হিন্দি বলতে হবে না। আমরা এসেছি একটা চোখের সন্ধানে। কি চোখ, কিসের চোখ তা জানি না, তবে চোখটা খুব কাজে। আমাদের বস যেন তেন প্রকারেনও চোখটা পেতে চান, আর এ কাজে 2-10টা লাশ পড়ে গেলেও কোনো ব্যাপার নেই। ভয়ে কাঠ হয়ে গেলাম। আমার আন্দাজ যদি সত্যি হয় তাহলে ওই চোখটার সন্ধান আমি জানি। অঘোরবাবুকে মেরেই চোখ হাতিয়ে নেবে শয়তানগুলো। আমরা রাস্তায় এলে আমাদেরও মুন্ডু গড়াগড়ি খাবে টুকটুকতলার পাশের মাঠে।
সেই মুন্ডু নিয়ে যে পিশাচের দল গেন্ডুয়া খেলবে না তার কোনো গ্যারান্টি নেই। অঘোরবাবুকে এসে কথাটা বলতেই অঘোরবাবু ফ্যাঁচ করে কেঁদে ফেললেন। বললেন, চোখের জন্যই শেষকালে অপঘাতে মরবো রে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মাস্টার, ওরা কি আমাকেই কাটবে না শুধু হাত কানা কেটে নেবে? না 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 না, আমার চোখের দরকার নেই মাস্টার, চোখের কোনো দরকার নেই। ভট্টাচ মশাই পাশেই বসেছিলেন। বললেন, চক্ষু যখন চক্ষুশূল, জমেছে খেলা, চলুক। বিপদের দিনে ভট্টাচ মশাইয়ের এহেন মন্তব্য আমার ভালো লাগলো না। বললাম, যে যা বলুক অঘোরবাবু, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনার সঙ্গে আছি। মরতে হলে একসাথে মরব। অঘোরবাবু বেশ ভেঙে পড়েছেন, সবসময় আতঙ্কে থাকেন। একখানা জং ধরা বটি নিজের কাছে রেখেছেন, কুন্ডা লোকগুলো এলে যাতে আক্রমণ করতে পারেন। লোকগুলো কিন্তু বিন্দাস আছে, কখন যে কি খোঁজে জানি না, বোধহয় রাতে বের হয় ওরা। তবে ওই চোখ বা তার সন্ধানের গল্প গ্রামের আর কারোর মুখে শুনিনি। আমার আশঙ্কাই সত্যি হলো। রাতের অন্ধকারে মুখোশ পরা কয়েকটি লোক বিভিন্ন ঘরে তল্লাশি করছে। টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু নেয় না, জিজ্ঞেস করলেও বলে না, খালি বলে, বেশি কৌতূহল দেখালে দরাম করে মাথা উড়ে যাবে, চুপচাপ বসে থাকো, আমাদের কথা কাউকে বলবে না। হাজার প্রতিজ্ঞা করেও সকালবেলা সব বলে ফেলে পুকুর ঘাটি বা পাড়ার মাচায়। গ্রামের লোকের মধ্যে একটা থিওরিও তৈরি হয়েছে, লোকগুলো নিশ্চয়ই কোনো গুপ্তধনের খোঁজে এসেছে। রসিক সাহা বিড়িতে টান দিয়ে বলে, না হে, গুপ্তধন নয়, ওরা সিআইডির লোক, নারুপালের খুনের তদন্তে এসেছে। প্রতিবাদ করে বদনওয়াল বলে, আমরা রাটি, ওরা এসেছে ওই জটা সাধুর পঞ্চমুণ্ডির আসনের খোঁজে। সাধু মরার আগে সে ঠিকানা কাউকে বলে যেতে পারেনি তো, ওই সিদ্ধাসনের খোঁজেই এসেছে বেটারা। বসন্ত কবিরাজ বলল, মহান্তর ঘরে যে তিনটে লোক এসে জুটেছে তাদের কেউ চেনো? সবাই মাথা নাড়ে। কবিরাজ বলে, আমার দৃঢ় বিশ্বাস এই সব কিছুর মূলে ওরাই। বড় সড়ো কিছু একটা ঘটাতেই ওরা এখানে এসেছে। ওদের মধ্যে যেটা সর্দার, তার হাতেই তো রাধাকান্তর বউ কামড়ে দিয়েছে। হাজার হোক, টুকটুকতলার ভূত তো রাধাকান্তর বউয়ের মধ্যেই আছে, সে ভুল করতেই পারে না। এই তত্ত্বে সবাই সম্মতি জানালো। বদনমাল পরনের গামছা কানায় গিটটা কষাতে কষাতে বলল, কাউকে ছাড়া যাবে না, যে করেই হোক ওদের উদ্দেশ্য সফল হতে দেওয়া চলবে না। ওরা খুঁজে বের করুক, তারপর আমরা ওদেরকে ধরব। পঞ্চমুণ্ডির আসনই হোক আর যে কোনো গুপ্তধনই হোক। রসিক সাহা হাত খাওয়া জ্বলন্ত বিড়িটা ফেলে দিয়ে বিকৃত গলায় বলল, যেমন বিড়ি তার তেমনি তামাক, পয়সার বেলায় কমতি নেই। কি বলছিলেন যেন? গুপ্তধন? ওই তিনটেকেই আমি দেখেছি, চোখ মুখ দেখে ওই রকমই মনে হয় ডাকাত। এইভাবে জগৎ সংসারের সমস্ত রকম পারমুটেশন কম্বিনেশন বিবেচনা করে যে যার ঘরে ফিরে গেল। সমস্যার কোনো সমাধান বের হলো না। গোটা দশেক বিড়ির পশ্চাৎ দেশ বটতলার নিচে ভূমিশয়নে শুয়ে শুয়ে প্রতীক্ষা করতে লাগলো আগামী কোনো ঝঞ্ঝাট, যা তাকে বয়ে নিয়ে যাবে দূর বহু দূরে। হয়তো আর কোনোদিনও তারা পৌঁছতে পারবে না নেপালের তরাইয়ের সেই ক্ষেতে বা ঝাড়খণ্ডের কেন্দুবনের নিভৃত ছায়ায়। সে রাতেই আমাদের আবাসে ডাকাত পড়ল। ডাকাতের একজনকে চিনি বলে তেমন কোনো সমস্যা হলো না। সে এক ফাঁকে নিজের মুখের মুখোশ সরিয়ে ফিসফিসে গলায় বলল, আপনি যে আমাকে চেনেন তা যেন কেউ বুঝতে না পারে। আমি বুড়ো আঙুল উঠিয়ে বললাম, ঠিক আছে। ফিরে যাওয়ার সময় ডাকাতদের একজন বলল, আপনারা এখানে ঠিক কি কারণে এসেছেন বলুন তো? আমি বা ভট্টাচ মশাইয়ের কিছু বলার আগেই অঘোরবাবু তার চোখওয়ালা হাত সামনের দিকে এগিয়ে দিয়ে বললেন, আর কোনো কারণ নয়, স্রেফ বেড়াতে। আর ঠিক তখনই ডাকাতদের একজন এসে ধরল অঘোরবাবুর হাত। অন্যদের উদ্দেশ্যে বলল, এই দেখো চোখ পেয়ে গেছি মরপ্পা। বাকি তিনজনেও এগিয়ে এলো।
চোখটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল তারা। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে আর একটা ঘটনা। যে লোকটা অঘোরবাবুর হাত চেপে ধরেছিল সে হঠাৎ বু বু করে গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। অঘোরবাবুর হাতের চোখের রং বিড়ালের চোখের মতো হলদেটে খয়েরি হয়ে উঠেছে। সেই চোখের মনি ঘুরছে লাটিমের মতো। বাকি তিনজনে অজ্ঞান হওয়া লোকটাকে উঠিয়ে দৌড় মারল। যাওয়ার সময় ভট্টাচার্য মশাইকেও তুলে নিল চ্যাংদোলা করে। ওদের একজন বলল, ওই চোখ আমরা নিয়েই ছাড়ব, ওই চোখ আমাদের চাই। দরকার হলে রক্ত গঙ্গা বইবে, আর ততদিন এই বুড়োটা আমাদের কাছে রইল। ওরা চলে যেতেই অঘোরবাবু বললেন, দেখলে তো মাস্টার, হ্যাঁ বুড়ো কেমন হাসতে হাসতে চ্যাংদোলা হয়ে চলে গেল। হ্যাঁ ভাই নয়, সত্তর সত্তর এমন ভাবে চলে যেতে পারলো। ঝরঝর করে কেঁদে ফেললেন অঘোরবাবু। ভাইয়ে ভাইয়ে এরকম টান এ যুগে বিরল। আমার চোখেও জল চলে এলো। পরদিন সকালেই দেখা হয়ে গেল হারাধনের বউয়ের সঙ্গে। আমাকে দেখেই থমকে দাঁড়ালো চম্পা। ওর মিষ্টি হাসি দেখে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে মেয়েটা অশুভ শক্তির অনুচর। চম্পাই প্রথম কথা বলল, কেমন আছেন দাদা? আপনি আমাদের বাড়ি দিয়ে গিয়েছিলেন শুনলাম। ও তেমন কিছুই জানে না। তা দাদা বলে যখন ডেকেছি তখন নিরাশ করব না, যতটা সম্ভব সাহায্য করব। আমাদের প্রভুও তাই চান। আপনার প্রভু আমার কথা জানেন? উনি হলেন গে, উনি সব জানেন। এ জগতে কোথা কি হচ্ছে কোনোটাই ওনার অজানা নয়, বুঝলেন? এই দেখুন, কিন্তু আপনি তো আবার আপনি আজ্ঞে করে আমাকে পর করে দিলেন। হ্যাঁ, তা বোন কি কেউ আপনি আজ্ঞে করে? মাফ করে দাও বোন, এখন থেকে তুমিই বলবো। তবে তুমিও আর আপনি বলবে না। চম্পা হেসে বলল, এসো এসো, আমার সঙ্গে এসো, আমার বাড়িতে এসো এসো। ওর সঙ্গে ওর বাড়িতে গেলাম। দেখলাম হারাধনও বাড়িতে আছে। মুড়ি নিয়ে এলো চম্পা, মুড়ি আর আলু ভাজা, সঙ্গে গরম গরম চা। আমার মুখোমুখি বসলো সে, বলল, আজ আমি আপনাকে যা বলবো তা আমার স্বামীকেও বলি নাই। কথাটা এতটাই গুপ্ত যে বাইরের কেউ জানলে জীবনেও যেতে পারবে না। আমরা খুবই সমস্যায় পড়েছি জানেন। আমাদের প্রভুর অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। মহাশক্তিধরের অস্তিত্ব বিপন্ন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেউ একজন চায় না যে প্রভু তার দুনিয়াতে থাকুন। যতদূর শুনেছি মহাশক্তিধর সে, তার দলবল এই গাঁয়েই ঘাঁটি ঘেরেছে, বুঝলেন? আমি জানি আপনাদের কাছে সেই শক্তিটা আছে যার দ্বারা আমাদের প্রভুকে সুরক্ষিত করা যেতে পারে। করতে পারেন না? দীর্ঘশ্বাস ফেলে বললাম, যার সাহায্য তুমি চাইছো কাল রাতেই তাকে অপহরণ করা হয়েছে। কি একটা চোখের সন্ধান করছিল ওরা, সে চোখ না পেয়ে ভট্টাচার্য মশাইকেই তুলে নিয়ে গেছে। চম্পা ম্লান মুখে বলল, তার মানে আমাদের সব পরিকল্পনা আগে থাকতেই বুঝতে পেরেছে ওরা। আমি ছাড়বো না, আমি ওদিকে ছাড়বো না, শেষ করে দেবো ওদের। মুখোমুখি সংগ্রাম হয়ে যাবে এবার। আপনি আপনি থাকবেন তো আমাদের সাথে? হ্যাঁ অবশ্যই থাকবো। ভট্টাচার্য মশাইকে তো উদ্ধার করতে হবে। বেশ কিছু কথাবার্তা হওয়ার পর ফিরে এলাম আস্তানায়। আমাকে ফিরতে দেখে অঘোরবাবু ছুটে এলেন, বললেন, এরা এরা আমাদের এখানে থাকতে দেবে না মাস্টার। তুমি ওই হারাধনের বউয়ের সাথে ওর ঘরে যাওয়াতে বেশি রেগে গেছে এরা। হ্যাঁ, এরা ভাবছে যে ওই টুকটুক তলার শয়তানের সঙ্গে হাত মিলিয়েছি আমরা। এমনকি ওই ডাকাতগুলো নাকি আমরা। এখন যদি হাতের চোখটা দেখতে পায়। আশ্বস্ত করে বললাম, কিচ্ছু হবে না। টুকটুক তলার অপদেবতাকে খুব ভয় পায় এরা।
আমাকে সেই ভয়টাকে কাজে লাগাতে হবে। আজ রাতেই আমরা দুজনে যাব টুকটুক তলায়, দেখাই যাক কি হয়। হারাধনের বউয়ের সম্পূর্ণ সাহায্য পেয়ে যাব। ও আমাদের উদ্দেশ্য বুঝতে পারেনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারা গ্রামের ক্ষতি করতে চাইছেন, আপনাদের জন্য পুরো একটু পরেই কতগুলো লোক এসে হাজির হলো। তারা মহান্তকে শাসাতে লাগলো আর চাপ দিতে লাগলো আমাদের এই আশ্রম থেকে বের করে দেওয়ার জন্য। মহান্ত কিন্তু অনড়। তিনি বললেন, শেষ থেকে ছাড়বো বলে দিলাম, বেশি কিছু শুনতে চাইছি না, এক্ষুনি ওদের বিদায় করুন। সবাই শোনো, অতিথি নারায়ণ, আমি তাদের তাড়িয়ে দিতে পারি না। ভট্টাচার্য মশাই এখন নিরুদ্দেশ। কাল রাতে ডাকাতের দল ওনাকে তুলে নিয়ে গেছে। এই অবস্থায় বাকি দুজনকে আশ্রয়হীন করতে পারবো না। আমি রাধা মাধবের দিব্যি দিয়ে বলছি, ওরা ভালো মানুষ। ভট্টাচার্য মশাই নিরুদ্দেশ? ভট্টাচার্য মশাই অপহৃত হয়েছেন শুনে লোকগুলো আর বেশি কিছু বলল না। ওদের তত্ত্ব মাঠে মারা গিয়েছে। বদনমাল রসিক সাহার কানে কানে বলল, টুকটুক তলার ব্যাপারে না পড়াই ভালো। এরা টুকটুক তলার আশ্রয়ে চলে গেছে। দেখছো না, ওই লোক দুটোর গায়ে সেই একটা অদ্ভুত গন্ধ বেরাচ্ছে। আমরা বসে বসে মজা দেখি, সেটাই ঠিক। বামুন হয়ে চাঁদে হাত দিতে যাবো কেন? সন্ধ্যা হতেই চললাম টুকটুক তলার উদ্দেশ্যে। হারাধনের বউ চম্পা সামনে আর আমি এবং অঘোরবাবু পেছন পেছন। কিছু দূর যেতেই অঘোরবাবু বললেন, আমি রাস্তা চিনি। রাস্তা তো আমিও চিনি, কিন্তু রাতের অন্ধকারে রহস্যময় জায়গায় আগে আগে যাওয়াটা অনুচিত। অঘোরবাবু তার হাতের চোখটা দেখিয়ে বললেন, একাধারে সাহস আর ভরসা তোমাদের ইলেকট্রিক বাতির থেকে অনেক গুণে ভালো হে মাস্টার। আমি এই মেয়েটার চেয়েও বেশ শক্তিশালী এখন। অঘোরবাবুর কথা শুনে পেছন ফিরল চম্পা। অঘোরবাবুর হাতের দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেল ওর। সহসা মাটিতে পড়ে দণ্ডবোধ করলো অঘোরবাবুকে। অঘোরবাবুর হাতের চোখটা তখন জ্বলছে, আর সেই চোখ থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। মাটি থেকে উঠে একটা বিশেষ ভঙ্গিতে নমস্কার জানিয়ে বলল, হে প্রভু, আপনাকে এই দাসীর সশ্রদ্ধ প্রণাম, আজ্ঞা করুন। প্রভুর কোনো আজ্ঞা শুনতে পেলাম না, কেবল চোখের রং উজ্জ্বল নীলাভ হয়ে উঠল, আর চোখটা আরো বেশি উজ্জ্বল হয়ে উঠল। অঘোরবাবু এসবের মজা নিচ্ছেন। যে শক্তিকে ভয় করে এ তল্লাটের লোক, সেই শক্তি এখন তার সাথে ভেবেই আনন্দে ডগমগ হয়ে উঠলেন। আশীর্বাদের ভঙ্গিতে বললেন, দুধ নাহাও পুতো ফলো, আশীর্বাদ লো, আশীর্বাদ লো। চম্পা কেমন যেন সন্দিহান হয়ে তাকালো অঘোরবাবুর দিকে, তারপর বলল, আপনাদের আশীর্বাদের দরকার নাই, প্রভু কৃপা করলেই সব সম্ভব। তাছাড়া প্রভুর উপস্থিতিতে অন্য কাউকে সম্মান জানানোর রীতি আমাদের নাই। অঘোরবাবু একটু দমে গেলেন, হাতটাকে পকেটে ভরে নিয়ে আবার পিছিয়ে গেলেন। এভাবেও যে অপমান হয় তা তিনি জানতেন না বোধহয়। চম্পাও আর সেই চম্পা নেই, সে এখন কোনো অজ্ঞাত প্রভুর দাস। চাঁদ উঠতেই একটা জিনিস চোখে পড়ল, চম্পার মুখ। চম্পার মুখে অসংখ্য ফুটি ফাটা দাগ। না, চামড়া ফাটলে যেমন দাগ হয় তেমনটা নয়, অনেকটা পুকুরের পাক শুকিয়ে গেলে যেমনটা দেখা যায় সেরকম। চোখ দুটো যেন জ্বলছে একটা নীলাভ আলোয়। টুকটুক তলায় পৌঁছতেই দেখলাম অনেকগুলো লোক পাথরটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের সবার পরনেই মুখ ঢাকা কালো জোব্বা, মুখ দেখা যায় না কারোর। ওদের কণ্ঠে বিচিত্র এক প্রার্থনা সঙ্গীত। এ ভাষা আমার জানা নেই। আমরা যেতেই বৃত্তের মধ্যে একটা ফাঁক তৈরি হলো। সেই ফাঁকে ঢুকে পড়লেন অঘোরবাবু আর চম্পা। আমাকে বাইরেই থাকতে বলা হলো। কাছেই একটা গাছের তলা নির্দেশ করে ওদেরই একজন বলল, আপনি এখানে বসুন, সময় হলে সব কিছুই জানিয়ে দেওয়া হবে। তো সমবেত সাথীরা, এখন চলো প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা শুরু করি। সমবেত প্রার্থনা শুরু হয়ে গেল। একটা গুনগুন আওয়াজ উঠছিল এতক্ষণ, এবার সেটা বাড়তে লাগলো।
গোটা এলাকা কুয়াশায় ঢেকে গেল, সঙ্গে প্রচন্ড শীত। আমি কাঁপতে থাকলাম। লক্ষ্য করলাম আমার দেহের বিভিন্ন অংশে তুষার কণা জমছে। কিন্তু কি আশ্চর্য, ওদের কারোর মধ্যেই কোনো বিকার নেই। ওরা ঘুরে ঘুরে গান গেয়েই চলেছে। সেই গানে কি মাদকতা আছে জানি না, গোটা মস্তিষ্ককে অলস ও অবশ করে দিচ্ছে। প্রার্থনা শেষ হতেই টলতে লাগলো চম্পা। 3-4 জন ওকে চেপে ধরে আছে, কিন্তু তারাও পারছে না সামলাতে। ওদের একজন বলল, হে প্রভু, কি আদেশ আমাদের উপর? একটা অদ্ভুত গলায় চম্পা বলল, আমার অস্তিত্ব বিপন্ন, ওরা আমার কাছে পৌঁছতে চায়। আমি চাই তার আগেই তোমরা ওই সন্তানদের ধ্বংস করে দাও। আমার প্রচন্ড খিদে পেয়েছে, খাবার দাও, খাবার। কয়েকটা লোক গিয়ে হাত পা মুখ বাঁধা একটা ছেলেকে নিয়ে এলো। পাথরের উপরের একটা অংশ সরিয়ে দিতেই বেরিয়ে এলো নীল আগুনের শিখা, আর তার সাথে সেই অদ্ভুত মিষ্টি গন্ধ। সেই নীল আগুনের উপর ফেলে দেওয়া হলো ছেলেটাকে। আমি প্রতিবাদ করতেই যাচ্ছিলাম, কিন্তু আমার সারা শরীর সম্পূর্ণ অসাড়, কেবল চোখ আর মস্তিষ্ক কাজ করছে। আমার চোখের সামনেই নীল আগুনে তলিয়ে গেল ছেলেটি। অবাক হয়ে দেখলাম পিচ্ছিল কতগুলো সুর উঠে এসে জড়িয়ে ধরলো ছেলেটাকে, টেনে নিল অতলে। সুরগুলো হতে পিচ্ছিল একটা আধ জেলি আধ তরল বেরিয়ে আসছে। দেখে শুনে গা ঘিন ঘিন করতে লাগলো আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো। একটা বমি বমি ভাব আমার দেহটাকে আচ্ছন্ন করে রেখেছে। কি কষ্ট! কখন যে জ্ঞান হারিয়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়ে এসেছে। সেই লোকগুলো আর নেই। এখানে কেবলমাত্র আমরা 3 জন, আমি, অঘোরবাবু আর চম্পা। চম্পা আমার কপালে হাত রেখে বলল, দাদা, ও দাদা, উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। ফেরার পথে অঘোরবাবু বললেন, তুমি যে কিভাবে অজ্ঞান হয়ে গেলে বুঝতেই তো পারছি না। আমি তো খুব নাচ গান করলাম, খুব নাচ গান, আনন্দ হয়েছে খুব, চোখটাও নেচেছে আমার সঙ্গে, বন্ধু হয়ে গেছে আমার, একদম বন্ধু। সমস্যার শেষ নেই। একদিকে ভট্টাচ মশাই নিখোঁজ, অন্যদিকে কাল রাতে যা ঘটেছে তা মোটেও ঠিক নয়। ওই শক্তির সাথে কথা বলার ইচ্ছে ছিল আমার, জানার ইচ্ছে ছিল ওর সম্বন্ধে, কিন্তু তার হলো না। সকালবেলা মহান্ত এলেন, বললেন, ভট্টাচ মশাইকে কারা তুলে নিয়ে গেল আমি জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস ওই অপশক্তির সাথে এই ঘটনার কোনো না কোনো সম্পর্ক আছে। সব কথা মহান্তকে খুলে বললাম, এমনকি অঘোরবাবুর চোখের কথাটাও বাদ দিলাম না। সব শুনে গম্ভীর হয়ে গেলেন মহান্ত। বললেন, দেখতে চান সেই অপশক্তিকে? সহজ সাহে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন ওর হদিশ? আমি যতদূর জানি হারাধনের বউ চম্পাও ওই অপশক্তির হদিশ জানে না। ওরা তুকতুকতলায় অপশক্তিকে প্রত্যক্ষ করে মাত্র। মহান্তজি ঠোঁটের ফাঁকে হাসি খেলিয়ে বললেন, আম খাও, গুটলি গোনার কি দরকার, তৈরি থেকো রাতে। ঠিক আছে, আমি তৈরি থাকব। রাতে খাওয়ার পরই ঘুমিয়ে পড়লেন অঘোরবাবু। মহান্ত বললেন, খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, সকাল 10টার আগে ও আর উঠবে না। চলো বেরিয়ে পড়ি। আমি আর মহান্ত বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তা জানি না, তবে কেন যাচ্ছি তা জানা। পথে খুব একটা কথা বলছেন না মহান্ত, শুধু পথ দেখিয়ে এগিয়ে চলেছেন। তার হাতে একটা পুরনো কালো আবলুস লাঠি। লাঠির মাথাখানা বড়ই অদ্ভুত, না নরকরটি, না বাদুর, না সাপ, বিভিন্ন জিনিসের একটা বিভৎস মিশ্রণ। পর্যাপ্ত তেলের প্রয়োগ আর অতি ব্যবহারের ফলে চকচক করছে যেন, কালো সোনা একেবারে। পথ চেনা নয়, গ্রাম ছাড়িয়ে কোথায় যে চলেছি কে জানে। আখের মাছ হতে একটা শেয়াল ডেকে উঠল হুক্কা হুয়া করে, সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো শেয়াল ডেকে উঠল। মহান্ত তার লাঠিটা শক্ত করে ধরে দাঁড়ালেন। লাঠির মাথায় যে চোখ জোড়া,
সে দুটো জল করে জ্বলে উঠল। অন্ধকারে ভালোভাবে দেখা না গেলেও আমি নিশ্চিত যে মহান্তর চোখ দুটোও ওইভাবে জ্বলছে। আমার সামনে আমাকে আগলে দাঁড়িয়ে বললেন, সাবধান মাস্টার, শেয়াল যখন দল বেঁধে থাকে তখন তারা মানুষের কাছে খুবই বিপজ্জনক। একটা সুযোগ পেলেই ছিঁড়ে খাবে। মহান্তর কথা শেষ হতে না হতেই দল বেঁধে ছুটে এলো শেয়ালের দল। লাঠি হাতে রুখে দাঁড়ালেন মহান্ত। শেয়াল এগিয়ে আসে আর সাই সাই করে চলে মহান্তর লাঠি। এক একটা শেয়াল ঝাঁপিয়ে পড়ে আর মহান্তর লাঠি খেয়ে উল্টে পড়ে। কিন্তু কি আশ্চর্য, মাটিতে পড়ার সাথে সাথেই কালো ধোয়ার কুণ্ডলি হয়ে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে তারা। তার মানে শেয়াল নয়, আমরা পড়েছি কোনো অশুভ শক্তির পাল্লায়। শেয়ালের দল শেষ হলেই আমরা আবার চলতে লাগলাম। পথের যেন শেষ নেই, পা ক্লান্ত, দেহ অবশ। অবশেষে একটা নদীর ধারে এসে বসলাম। মহান্ত তার ঝোলা থেকে কাগজের ঠোঙা বের করলেন। এরপর সেই ঠোঙাতে চিড়ে ভাজা বাদাম আর সন্দেশ ভরে আমার হাতে দিয়ে বললেন, কেন গায়ে শক্তি করে মনে বল বাড়বে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েই আবার হাঁটতে লাগলাম। নদীর ধার বরাবর 300-400 মিটার হাঁটার পর একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লেন মহান্ত। আমাদের সামনে একটা ছোট্ট শেয়ালের গর্ত। গর্তটা নদীর ধারের খাড়াইয়ের মধ্যে। গর্তটা থেকে একটা আষ্টে গন্ধ আসছে। গর্তের ভেতরে মাথা গলিয়ে দিলেন মহান্ত। ধীরে ধীরে শরীরটা ঢুকে গেল ভেতরে। পেছন পেছন আমিও ঢুকলাম। গর্তের মুখটা সরু হলেও কিছুটা গিয়েই বেশ চওড়া। তারপর বেশ বড় সড়ো একটা জায়গা, যার চারপাশের দেওয়ালে ছোট ছোট গর্ত দিয়ে বেরিয়ে আসছে সেই অদ্ভুত ঝাঁঝালো মিষ্টি গন্ধ। আমি বললাম, আর কত দূর? তোমার সামনে ওই গর্তগুলোর দিকে নজর রাখো, দেখতে পাবে। তবে খুব সাবধান, বেশিক্ষণ নয়, যত শীঘ্র সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। টর্চের আলোয় দেখলাম এক অদ্ভুত দৃশ্য। একটা অদ্ভুত জীবের কিছুটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওটি একবার ফুটে উঠছে অস্পষ্ট হয়ে, আবার মিলিয়ে যাচ্ছে। চতুর্থ বা তার বেশি মাত্রার কোনো জীব তৃতীয় ও দ্বিতীয় মাত্রায় আসার চেষ্টা করছে ক্রমাগত। অস্পুষ্ট স্বরে বললাম, এই তাহলে রহস্য। মহান্ত স্মিত হেসে বললেন, রহস্যের দেখেছ কি? এই জীব যে কি এবং কতটা বড় তা বুঝে ওঠার ক্ষমতা কারণ নেই। এ নিজে কিছু করে না, কিন্তু অপরের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে ইচ্ছানুসারে পরিচালিত করবার জন্য। এর নিয়ন্ত্রণাধীন জীব অলৌকিক ক্ষমতার অধিকারী হয়, আর সেই ব্যক্তি জীবনভর একটা না একটা অলৌকিক ক্ষমতা নিয়ে বেড়ায়। তার মানে অঘোরবাবু চম্পা রাধাকান্তর বউয়েরও? ঠিক ধরেছ মাস্টার। সবার মধ্যে একটা অলৌকিক শক্তি তৈরি হয়েছে। এ এক স্থায়ী পরিবর্তন। আমি রসিকতা করে বললাম, আর আপনি? চমকে উঠলেন মহান্ত। কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই ঝাঁঝালো মিষ্টি গন্ধটা বাড়তে লাগলো, আর সেই রিন রিনে আওয়াজটা বাড়তে লাগলো। মহান্ত আমার হাত ধরে টেনে নিয়ে চললেন বাইরে। আমাকে একটা কথা বলারও অবকাশ দিলেন না। আমিও বিপদের আভাস পেয়ে মহান্তকে অনুসরণ করতে লাগলাম। বাইরে বেরিয়েই পকেটে হাত দিতেই মাথায় বিদ্যুৎ খেলে গেল। আজ সকালে গ্রামের শেষে একটা গাছে উঁচলতা দেখেছিলাম। ফল পেকে বীজগুলো প্রায় বেরিয়ে এসেছে। এক গাদা কুচফুল সংগ্রহ করে পকেটে ভরে নিয়েছিলাম। ইচ্ছা ছিল মালা তৈরি করব, গুঞ্জার মালা। চর্যাপদে লুইপাদের বর্ণনাতে এই গুঞ্জার মালা বেশ প্রসিদ্ধ হয়ে গেছে। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মোরঙ্গি পিচ্ছ পর হিন সবরি গিবত গুঞ্জারি মালি। এছাড়াও রেচক, বমনক, গর্ভপাতক ও পশু বিষ হিসেবে যথেষ্ট কুখ্যাতি আছে এই গুঞ্জা বা কুঁচের। তবে এই গুঞ্জাই আমাকে রাস্তা দেখাবে। পথে চলতে চলতে কুচের বীজ ছড়াতে থাকি, একদম ঘর পর্যন্ত। এবার মহান্ত, তোমার গুপ্তস্থান আমার হাতের মুঠোয়। ভাগ্যিস অগরবাবুকে সঙ্গে আনিনি, না হলে সব ঘেটে ঘ হয়ে যেত। অগরবাবুর বেশি পাকামোর জন্যই ভট্টাচার্য মশাইকে তুলে নিয়ে গেল ওরা।
সকালবেলা আবার বেরোলাম। এবার ওই কুঁচের সূত্র ধরে হাঁটতে লাগলাম, কিন্তু নদীর ধারে এসেই কুঁচের সূত্র হারিয়ে গেল। কুঁচগুলো নদী গর্ভের জলরাশির দিকে ইঙ্গিত করছে। জলে নেমে পড়লাম, সবচেয়ে গভীর প্রায় 1 বুক জল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো গহ্বর বা কিছুই পেলাম না। নদীর ধারে খাড়াই বরাবরও কিচ্ছু নেই। তার মানে রাতে যা কিছু দেখেছি তা সাধারণ চোখে দেখা সম্ভব নয়। ফিরে আসার সময় চম্পার সাথে দেখা হলো। সে বলল, দাদার গায়ে তো প্রভুর গন্ধ। দাদাকে কি তবে প্রভু কৃপা করে যান? আজ রাতে একটা জায়গায় নিয়ে যাব আপনাকে, সেখানে আমাদের জরুরি আলোচনা হয়। আচ্ছা, তুমি তোমার প্রভুকে দেখেছো কখনো? চম্পাকে প্রশ্নটা করেই ফেললাম। চম্পা নাক কান মুলে বলল, সব কথা মুখেও আনতে নাই দাদা। প্রভুকে কি দেখা যায়? এ কথা বলে প্রভুর রোষের শিকার হবেন না। আমরা তাকে অনুভব করি মাত্র। মনে মনে বললাম, তোমার প্রভুকে আমি নিজের চোখে দেখেছি, তবে তিনি যে কি চিজ তা বুঝিনি মোটেই। কিন্তু মনের ভাব অব্যক্ত রেখে বললাম, এমনি বললাম আর কি, জয় হোক প্রভুর। জয় হোক প্রভুর, জয় হোক। বলেই নিজের পথে চলে গেল চম্পা। সামনেই একটা চায়ের দোকান, খড়ের চালাতে খান 2-3 বেঞ্চি পাতা, সামনে ডেকচিতে দুধ ফুটছে। একটা টাক মাথা লোক ছোট ছোট কাচের গ্লাস গরম জলে ধুয়ে রাখছে। বেঞ্চিতে বসা 6 লোক চা খেতে খেতে নিজেদের মধ্যে গল্প করছে। গল্পের বিষয়বস্তু আর কিছুই নয়, ডাকাতের প্রাদুর্ভাব আর মহান্তর ঘরে অপদেবতার সত্যিকারের দূত এসে হাজির হওয়ার গল্প। আমাকে দেখেই সে গল্প থেমে গেল। দাদা, একটা চা দেবেন তো, আর ওই হলুদ বিস্কুটটা একটা দেবেন। চাওয়ালা কাচের ছোট গ্লাসে 1 গ্লাস চা আমার হাতে দিল। এরপর বয়ান থেকে বিস্কুট বের করতে করতে বলল, আপনি তো মহান্তর ঘরে এসেছেন, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? না না, সে কিছু নয়। মহান্ত খুব ভালো লোক, খুব ভালো লোক। আর কিছু বলল না চাওয়ালা, তবে বসে থাকা লোকগুলোর দিকে চোখ টিপে কি যেন ইশারা করলো। লোকগুলো নিজেদের মধ্যে ফুসফাস গুজগাজ করতে লাগলো। চা খেয়ে টাকা দিতে গেলে হাত জোর করে চাওয়ালা বলল, ছি ছি ছি, আপনার কাছে কি টাকা নিতে পারি? কেন নিতে পারেন না কেন? আসলে মদনদা ঠিক গুছিয়ে বলতে পারছে না। একটা লম্বা মতো লোক এগিয়ে এলো, আবার সামনাসামনি এসে বলল, টুকটুক তলা আমাদের কাছে যে কি তা বুঝিয়ে বলা যায় না, খুব মান্য করি। কি মদনদা? চাওয়ালা মাথা নেড়ে সম্মতি জানাতেই লোকটা বলল, আপনারা ওই টুকটুক তলার আসল লোক। ওই বুড়ো বাবার তো হাতে চোখ আছে শুনেছি। আমাদের দেখবেন যেন, ছেলেপেলে নিয়ে ঘর করি, কোপ দৃষ্টি দেবেন না। হাঁটু গেড়ে বসে পড়ল লোকটা। ওর চোখে মুখে ভয়। তাকিয়ে দেখলাম উপস্থিত সবার অবস্থা একই, সবাই ভীত ও সন্ত্রস্ত। আমি একটা 10 টাকার নোট নামিয়ে দিয়ে চলে এলাম। এখানে আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব সব সমস্যা মিটিয়ে এ গ্রাম ত্যাগ করতে হবে। এভাবে আর থাকা যায় না। কিন্তু কিভাবে? কিন্তু মহান্ত কিভাবে সন্ধান পেল ওই অপদেবতার? তাহলে কি তলে তলে মহান্ত? ফিরেই দেখলাম মুখ গোমরা করে বসে রয়েছেন অঘোরবাবু। জিজ্ঞাসা করতেই বললেন, মন ভালো নেই মাস্টার। ভগলার যে কি হলো, ওর কিছু হলে আমি তো আর বাঁচবো না গো। ভরচাঁদ মশাইয়ের কি হয়েছে তা একমাত্র ওই ডাকাতগুলি বলতে পারবে। হ্যাঁ, আর বলতে পারবে সর্বশক্তিমান ওই অপদেবতা। সে যদি মহাশক্তিধর হয় তবে ভরচাঁদ মশাইয়ের খোঁজ দিতে পারবে নিশ্চয়ই। আপনার চোখ তো ওই শক্তিরই অংশ, তাহলে ওই চোখটা কিছু জানে কিনা দেখুন তো। সে কি আর আমার বসে আছে রে ভাই? নিজের ইচ্ছে মতন খুলছে, বন্ধ হচ্ছে। আমার তো মনে হয় ওটা চোখই নয়, সিসিটিভি আমার উপরেই নজর রাখছে, আমার হাত পা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অঘোরবাবু যা বললেন তা মোটেই ভালো খবর নয়। এর মানে আমাদের সময় আস্তে আস্তে কমে আসছে। ছুটে গেলাম মহান্তর কাছে। দেখলাম চোখ বুজে কি যেন গুনগুন করছেন মহান্ত। আমি যেতেই চোখ খুলে বললেন, ও পাড়ার রাধাকান্তর বউ মারা গেছে, একজন এসে খবর দিয়ে গেল। যাবে? অবশ্যই,
বলেই মহান্তর সঙ্গে রাধাকান্তর ঘরের দিকে চললাম। ঘরের কাছাকাছি গিয়ে দেখলাম ঘরের বাইরে লোকের ভিড়। ভয়ে কেউ ভেতরে যায় না। আমরা ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি মাঝ উঠোনে চিত হয়ে পড়ে আছে রাধাকান্তর বউ। ওর চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মরার আগে ভয়ঙ্কর কিছু একটা দেখেছিল বোধহয়। টুপটুপ তলার অপদেবতার সংস্পর্শে যারাই এসেছে তাদের এই পরিণতি হয়েছে। খুব কষ্টকর মৃত্যু। কেউ যেন বুকে হাত ভরে কলেজেটা বের করে নিচ্ছে। উফ, কি ভয়ানক। একটা বেদনার্থ মুখভঙ্গি করে কথাগুলো বললেন মহান্ত। মৃতদেহের মুষ্টিবদ্ধ হাত থেকে কি একটা বের করতে করতে বললেন, একমাত্র একজনই পেরেছিল এই মৃত্যুকে ফাঁকি দিতে। সে বড় কঠিন কাজ। অবাক হয়ে বললাম, কে সে? সে আছে একজন, ঠিক সময় তার সঙ্গে আলাপ পরিচয় হবে তোমার। তবে এই অপদেবতার সময় শেষ হয়ে আসছে। সব কটা পাপের শাস্তি ওকে গুনে গুনে পেতে হবে। কে সেজন তার হদিশ পেলাম না। তবে মহান্ত অনেক কিছুই জানে। এদিকে অঘোরবাবুর বিপদ এগিয়ে আসছে। ওনাকে বাঁচাতে হলে কিছু একটা করতে হবে। সেই শক্তি যে ওই অপদেবতার বিনাশ চাইছে তাকে খুঁজলে হয় না। হ্যাঁ, একমাত্র সেই পারবে এই দুস্তর বিপদ পারাবার হতে ত্রাণ করতে। রাধাকান্তের বউয়ের শেষ যাত্রায় তেমন কেউ নেই। আমি, অঘোরবাবু, মহান্ত ও রাধাকান্ত, এই চারজন। দিনের বেলায় দেহ বের করার অনুমতি পেলাম না। গ্রামের একজন মাতব্বর বললেন, মৃত্যু তো স্বাভাবিক নয়। আমরা কেউই বিপদে পড়তে চাই না। রাত গভীর হলে যখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব তখন যা খুশি করবেন। এর বাইরে কিছু বলা যায় না। সুতরাং রাত গভীর হলে যখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তখন বের হলে মৃতদেহ নিয়ে। খুব অনুচ্চ কণ্ঠে ধ্বনিত হচ্ছে, আশেপাশের ঘরগুলোর জানালা বন্ধ হয়ে গেছে কিছু আগেই। আমরা নিশ্চিত এ রাতে আর সেগুলো খুলবে না। একটা অজানা ভয় ঘিরে ধরেছে গোটা গ্রামকে। এ ভয় যে কতটা গভীর তাই কদিনে বেশ জেনেছি। গোটা পরিবেশটা কেমন যেন থমথমে। গাছের পাতা নড়ছে না মোটেও। একটা নিম প্যাঁচা বিকট চিৎকার করে উড়ে চলে গেল। কুকুরগুলো গলা তুলে কাঁদতে শুরু করেছে। তার সঙ্গে যোগ হয়েছে শেয়ালের সমবেত ক্রন্দন। সর্বত্রই অশুভ ভাব বিরাজ করছে। মৃতদেহকে শ্মশানে নামিয়ে চিতা প্রস্তুত করতে লাগলাম। রাধাকান্ত ততক্ষণে মহান্তর নির্দেশ মতো অন্তিম কাজগুলো শুরু করেছে। কর্মজীবনে মহান্ত যেমন একজন দক্ষ অফিসার ছিলেন, তেমনি অবসর সময় যজমানিও করেছেন। এখন অবশ্য সব ছেড়ে রাধা মাধবের পায়ে নিজেকে সমর্পণ করেছেন। চিতা জ্বলে উঠল। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলল রাধাকান্তর বউয়ের দেহটাকে। হাউ হাউ করে কেঁদে উঠল রাধাকান্ত। মহান্ত ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। আমরা বসলাম একটু দূরেই আগুনের আঁচ থেকে নিজেদের বাঁচিয়ে। মাঝে মাঝে বড় একটা কাঠ দিয়ে চিতার আগুন উস্কে দিয়ে আসি। আবার বসে গল্পগুজব করি। শেষমেশ গোটা দেহটা ছোট্ট মতো হয়ে গেল। আর পড়ে না। মহান্ত বললেন, লাঠি দিয়ে মাথাটা ভেঙে ফেলতে হবে। মাথায় রক্ত জমে আছে বলে পুড়ছে না। অঘোরবাবু লাঠি হাতে এগিয়ে যেতেই চিতা হতে একটা জ্বলন্ত কাঠ টেনে বের করে রুখে দাঁড়ালো রাধাকান্ত। বলল, খবরদার! সারা জীবন রক্ষা করার প্রতিজ্ঞা করে ঘরে এনেছিলাম। ওর গায়ে একটা লাঠির বাড়ি লাগলে রক্তারক্তি হয়ে যাবে। ওকে আমি বাঁচাতে পারিনি, সে কষ্ট আমার মনের ভেতর ঠিকই ঠিকই চলছে। মৃত্যুর পর অন্তত একটু শান্তি পাক। অঘোরবাবু পিছিয়ে এলেন। কতগুলো শুকনো কাঠ চিতার উপর চাপিয়ে দিতে দিতে মহান্ত বললেন, এখানে আসতে হয় সমস্ত অনুভূতিগুলোকে বাইরে ফেলে রেখে। যে দেহকে এত মায়া, যেটাকে আমি বলে ভুল করা, সেই দেহের বিনাশ হবেই। আর মৃত্যুর পর যেভাবেই রাখা হোক, কালের প্রভাবে সে নষ্ট হতে বাধ্য। মিশরীয়রা মৃতদেহ রেখেছিল মমি করে, আজকের লোক রাখে ক্রায়োজেন চেম্বারে। কিন্তু তাতেই কি কালের ওপর জয় পাওয়া যায়? যায় না। বেঁচে থাকে একটা মোহ। সেই মোহই দিন দিন জন্ম দেয় মায়ার।
কষ্ট বাড়ে বই কমে না। টুকটুক তলায়ও সেটাই হয়েছে। এক অস্তিত্বহীনের অস্তিত্ব রক্ষার চেষ্টা, ভয়াবহ চেষ্টা। মরা পুড়িয়ে আস্তে আস্তে মহান্ত বললেন, মৃতদেহ দাহ করে সরাসরি বাড়ি ফিরতে নি। সামনেই একটা পাম ঘর আছে, আসার সময় ওটার চাবি আমি নিয়ে রেখেছি। চলো বাকি রাতটা ওখানেই কাটানো যাক। পাম ঘরটা একটু দূরেই। মহান্ত তালা খুলে ঢুকলেন। পেছন পেছন আমরা। ভেতরটা বেশ পরিষ্কার ও শুয়ে বসে থাকার বন্দোবস্ত আছে। কোণা থেকে একটা তালাই টেনে নিয়ে পারলাম। শুয়ে পড়লাম চারজনেই। রাধাকান্ত তো কাঁদতে কাঁদতে তলিয়ে গেল গভীর ঘুমে। অঘোরবাবু নাক ডাকছেন। ঘুম আসছে না কেবল আমাদের দুজনের, মহান্ত আর আমার। ফলে গল্প গুজবে সময় কাটাতে লাগলাম। মহান্তকে লক্ষ্য করে বললাম, আপনি তো বলেছিলেন যে একজন এমন লোক আছে যে ওই অপদেবতার শক্তিকে পরাস্ত করে এখনো বেঁচে আছে। বলুন না তার কথা। চোখ না খুলেই মহান্ত বললেন, সে আর কেউ নয়, স্বয়ং আমি। আপনি? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। মহান্ত সেরকমই চোখ বুজে উত্তর দিলেন, হ্যাঁ, রিটায়ার করার পর ইচ্ছা ছিল একটা আশ্রম বানিয়ে সাধু হয়ে বসবো। বাকি জীবন ভগবানের নাম গানেই কাটিয়ে দেব। ভাবা মাত্রই কাজ। একজনের কাছ থেকে এই আর্দ্রগ্রামে কিছু জমি কিনলাম। মনের মতো করে সাজিয়ে তুললাম আশ্রম, সম্পূর্ণ রাজসিকভাবে। সাত্বিকতার বিন্দুমাত্র লেশ ছিল না তখন। নিজেকে কেন্দ্র করেই চিন্তা ভাবনা। নিত্যদিন নানা রকম লোকের আনাগোনা লেগেই থাকে। সাধু মহন্তরাও আসে, তবে আমার মধ্যে সেই সাধু সুলভ কিছু না থাকায় সাধু মহন্তদের আনাগোনা কমে আসতে লাগলো। পরিবর্তে আসতে লাগলো যত দেশের তান্ত্রিক আর কাপালিকের দল। ঈশ্বর ভক্তি নেই এক ফোঁটো, আমার মতোই সবাই। একদিন একটা বুড়ো তান্ত্রিক এসে জুটলো আমার আশ্রমে। দিন চারেক হয়ে গেল, যাওয়ার নাম নেই। খায় দায় আর কি যেন খুঁজে বেড়ায়। আমি জিজ্ঞেস করতেই বলল, একটা বিশাল শক্তি রয়েছে তোর গায়ে, বশে করতে পারলে অসাধ্য সাধন। তবে ঠিক বাগিয়ে উঠতে পারি না, ফসকে যায়। তান্ত্রিক বুড়োর কাছ থেকে এরকম কথা শুনে মনটা নিচে উঠল। টুকটুকতলার অপদেবতার ব্যাপারে এলাকার সবাই জানে। বিপদ আপদে মানত করে আর রাত বিরেতে ওখানে গিয়ে বিপদ ডেকে আনে। তবে অনেক কিছুই জানে বুড়োটা। একে ধরে যদি টুকটুকতলার ওই শক্তিকে বশ করতে পারি, তবে খ্যাতির চূড়ান্তে পৌঁছে যাব। বললাম, ওই শক্তিকে জাগিয়ে তুলতে চাই, সাহায্য করবেন? বুড়ো খিক করে হাসতে হাসতে বলল, কেন করব না? ওই শক্তিকে তোর বশে আনতে যা দরকার সবই করব। তবে সমস্যা আছে বিস্তর। বলি যাই, বলি নর বলি। যথা সময় পেয়ে যাবেন। একটা পরিচিত মেয়েলি গলা কানে এলো। চেয়ে দেখলাম চম্পা ঢুকছে। আমি প্রতিবাদ করে বললাম, না না, ওসব বলি টলি চলবে না। আমার দরকার নেই বিপুল শক্তির। ঝামেলা মিটে গেলেই ঘরের ছেলে ঘরে ফিরে যাব। বুড়ো বা চম্পা কেউই কোনো উত্তর দিল না। ওদের মুখে একটা বাঁকা হাসি। বুঝলাম ওরা ওদের কথায় অবিচল। অনেক অনুরোধ উপরোধও করলাম, কিন্তু কোনো ফল হলো না। চম্পা বলল, দেখতে আসুন, দেখা হবে। দুপুর থেকেই অঘোরবাবু নিখোঁজ। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মহান্ত বললেন, এটা হওয়ারই ছিল মাস্টার। তোমরা একটা কঠিন জালে জড়িয়ে পড়েছ। আজ রাতে টুকটুকতলায় যাবে নাকি? হ্যাঁ, আজ সরাসরি প্রশ্ন করব। উত্তর মিললে ভালো, না হলে গুড়িয়ে দেব টুকটুকতলা। ভয় ডরের আর প্রশ্নই ওঠে না। হয় এসপার নয় ওসপার। রাত নামতেই তৈরি হয়ে নিলাম। আজ বহুদিন পর মহান্ত যাবেন টুকটুকতলা। তার মনের মধ্যেও যথেষ্ট উদ্বেগ। যে স্থান হতে দূরে থাকার চেষ্টা চালিয়েছেন এত বছর, সেই স্থানই আজ তাকে ডাকছে আয় আয় বলে। আর আমার তো কোনো উপায় নেই। ভরচাজ মশাই আর অঘোরবাবুর খোঁজ পেতে গেলে এগরল পান করতেই হবে।
নিজের অনিচ্ছাতেও যেতে হবে। আমার আগে আগে চলছেন মহান্ত, তার মধ্যে একটা চঞ্চলতা লক্ষ্য করতে পারছি। আমার মনও স্থির নেই, সর্বদা যেন বুকের মাঝে দামামা বাজছে। প্রেশারও বেড়ে গেছে হয়তো। পিতৃকুল আর মাতৃকুল উভয়েরই উচ্চ রক্তচাপের ধাত, সুতরাং আমার একটা রিস্ক তো আছেই। মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘাম জমছে, শরীরও ঘেমে কাদা। আজ হয় মন্ত্রের সাধন, নয় শরীর পতন। খুব উদ্বিগ্ন লাগছে তোমাকে? উদ্বেগ তো অর্থহীন নয়। আজ তো সব উদ্বেগের অবসান করব বলেই চলেছি। কোনো প্রত্যুত্তর দিলেন না মহান্ত। তার মধ্যে একটা দৃঢ়তা লক্ষ্য করছি। তিনি যেন সব রকম ভয় আর উদ্বেগের উপরে চলে গেছেন। ভরচাঁদ মশাইয়ের মধ্যেও এমন দৃঢ়তা লক্ষ্য করেছি। তবে ভরচাঁদ মশাইয়ের সঙ্গে মহান্তর তুলনা হয় না। শুরু হতেই এ বিষয়ে মাথা ঘামালে কবেই এই রহস্যের ভেদ করে ফেলত ভরচাঁদ মশাই। কিন্তু আজ তিনি কোথায় ভেবেই দীর্ঘশ্বাস ফেললাম। টুকটুকতলায় পৌঁছে দেখলাম বিরাট আয়োজন। বহু লোক এসে জড়ো হয়েছে। সবার পরনেই সেই এক পোশাক, পা হতে মাথা পর্যন্ত ঢাকা কালো আল খাল্লা। কোমরের কাছে একটা ফিতে কোমরটাকে বেল্টের মতো বেষ্টন করে আছে। সবুজাব হলুদ আলোয় জ্বলছে পাথরটা, আর সেই পাথর ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। বৃত্তের মধ্যে একটা ফাঁক তৈরি হলো, সেই ফাঁক দিয়ে প্রবেশ করলো 4 জন লোক। ওরা একটা হাতল লাগা কাঠের পাটাতন বয়ে নিয়ে আসছে। চমকে দেখলাম সেই পাটাতনের উপরে বাঁধা রয়েছেন অঘোরবাবু। তিনি জানে প্রাণে চিৎকার জুড়েছেন, ওরে ওরে কে আছিস? কোথায়? আমায় বাঁচা রে, কেটে ফেললো রে, ওরে কেটে ফেলবে যে। ওরে ওরে আমার চোখের দরকার নেই রে, দরকার হলে তুলে নিয়ে নিজের পাছাতে লাগিয়ে নে হতভাগারা। ওরে কে কোথায় আছিস? আমায় বাঁচা রে। এক ছুটতে গিয়ে হাজির হলাম অঘোরবাবুর কাছে। যে করেই হোক অঘোরবাবুকে বাঁচাতে হবে। কিন্তু ততক্ষণে আমাকে ঘিরে ধরেছে অপদেবতার চেলারা। আমাকে টেনে নিয়ে গেল বৃত্তের পরিধিতে। তারপর দুপাশে 2 জন আমার হাত চেপে ধরে থাকলো। আমার নড়াচড়ার ক্ষমতা নেই। পাটাতন শুদ্ধ অঘোরবাবুকে শোয়ানো হলো সেই পাথরের উপর। বৃত্তটা সচল হয়ে উঠল। আমার দুপাশে 2টো মুষ্কো, তাই ওদের সঙ্গে আমাকেও পা মেলাতে হলো। সঙ্গে সেই অজানা ভাষায় মন্ত্রোচ্চারণ। এভাবে বেশ কিছুক্ষণ কাটল। বৃত্তের মাঝখানে এগিয়ে এলেন মহান্ত। বললেন, প্রভুর প্রসাদকে চলনামৃত প্রাণ করাও। আমি অবাক হয়ে গেলাম। এ কি বলছেন মহান্ত? সবিস্ময়ে দেখলাম একটা মুখ ঢাকা জোব্বা পরা লোক একটা মাটির হাঁড়ি নিয়ে এগিয়ে এলো। লোকটা এগিয়ে যেতেই মহান্ত বলল, তুমি তো সেই লোক নও? চলনামৃতের দায়িত্বে কে আছে? বৃত্তের পরিধি থেকে একজন বলল, সে অসুস্থ সর্দার, তার পরিবর্তে এই লোকটাকে মনোনীত করেছেন প্রভু। মহান্ত ইঙ্গিত দিতেই লোকটা হাঁড়ি নিয়ে গেল অঘোরবাবুর কাছে। পান করাতে লাগলো হাঁড়ির ভেতরের সেই তরল। কিছুক্ষণের মধ্যেই হুঙ্কার দিয়ে উঠলেন অঘোরবাবু। পাটাতন সমেত উঠে দাঁড়ালেন। তারপর এমন লম্ফজম্প করতে লাগলেন যে অপদেবতার সেবকরা ভয়ে কাঁপতে লাগলো। অঘোরবাবু তার গায়ের সঙ্গে বাঁধা পাটাতনের আঘাতে কারোর হাত ভাঙলেন তো কারো কপাল। এদিকে হাঁড়ি হাতে সেই লোকটা এসে দাঁড়ালো মহান্তর সামনে। তাকে লক্ষ্য করে মহান্ত বললেন, কে তুমি? প্রভুর চলনামৃতের বদলে কি খাওয়ালে? দেশি মহুয়া। আর এই মহুয়ায় মাতাল ওই প্রভু ভক্তদের দফারফা করে ছেড়েছে অঘোর। বিস্ময়ে হাঁ হয়ে গেলাম। এ তো ভরচাঁদ মশাই। আমি ছুটে গেলাম তার কাছে। ভরচাঁদ মশাই মুখের আচ্ছাদন খুলে ফেললেন। আমার দিকে ঘুরে বললেন, মহন্তের ওপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। রাধা মাধবের মন্দিরে ঢুকতে না চাওয়া, পুজোর নির্মাল্য গ্রহণ না করা, এসবই আমাকে ভাবতে বাধ্য করেছিল। তারপর একটু নজর রাখতেই বুঝলাম আসল রহস্যটা কি। কি রহস্য? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। ভরচাঁদ মশাই হেসে উঠলেন। হাতের হাঁড়িটা মাটিতে ফেলে দিলেন সজোরে। টুকরো টুকরো হয়ে গেল হাঁড়িটা। ভরচাঁদ মশাই বললেন, এই মহন্তই আসল নায়ক। সেই কৈশোর কালেই জাগিয়ে তুলেছিল টুকটুকতলার অবদেবতাকে। এরপর বহু বছর কেটে গেছে। মহন্ত গড়ে তুলেছেন তার গুপ্ত সংগঠন। অপদেবতার শক্তি আর মহন্তর সাধনা
ধীরে ধীরে সেই সংগঠনকে ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু আজকের আগে সংগঠনের কেউই জানতো না যে মহন্তই তাদের সর্দার। আমি আজ রহস্যের ওপর হতে পর্দা তুলে দিলাম। তার মানে কাল রাতে পাম ঘরে যা যা বলেছেন সব মিথ্যে? এতদিন ধরে অভিনয় করলেন? হ্যাঁ মাস্টার, এর নিপুণ অভিনয় তুমি ধরতে পারোনি, সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যা, সব অভিনয়। আবার রহস্য রহস্যই থাকবে বুড়ো। এই রহস্যকে উজাগর করার জন্য কেউ বেঁচে থাকবে না, সব মরবে, সব মরবে। খলখল করে হেসে উঠলেন মহান্ত। শুরু করলেন মায়াবী শক্তির সাহায্যে আক্রমণ। একে একে সব আক্রমণ প্রতিহত করতে লাগলেন ভট্টাচ মশাই। সামনের দিকে হাত বাড়াতেই ভট্টাচ মশাইয়ের হাতে চলে এলো একটা গরুরের মাথাওয়ালা লাঠি। মহান্ত তার শক্তি দিয়ে আঘাত করলেই তা সেই লাঠিতে লেগে প্রতিহত হয়ে যায়। এদিকে অঘোরবাবুও মহুয়ার নেশায় তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছেন। অপদেবতার একটা অনুচরও তার কাছে টিকতে পারে না। কেবল বুড়ো তান্ত্রিক আর আমিই দর্শক। লড়াই দেখছে আর লাফাচ্ছে বুড়ো, নখ বাজিয়ে আর লাঠি ঠুকে বলছে, লড়াই লাগ, অনেকদিন এমন লড়াই দেখিনি। রক্তের বন্যা হয়ে যাক, লন্ড ভন্ড হয়ে যাক সব। আমি বেশ রেগে গিয়ে বললাম, আপনি যে কার দলে বলুন তো? বুড়ো তান্ত্রিক বলল, কারো দলেই না, কে জেতে কে হারে তাতে আমার কি? মরার আগে একটু উপভোগ করে যাই। অনেক কষ্ট, বেদনা, মৃত্যু দেখে একটা আনন্দ হয় রে ভাই, পাশবিক আনন্দ। বুঝলাম মাথাটা গেছে, আর না হয় সাইকিক। বুড়ো নিজের মতো করে উপভোগ করুক লড়াই, তাতে কি আর এসে যায়। তবে মহান্ত লড়াই করছেন ভালো, কিন্তু ভট্টাচ মশাইয়ের সঙ্গে পেরে উঠছেন না। মহান্ত সব আক্রমণের জবাব ভট্টাচ মশাইয়ের কাছে আছে। লড়াই ক্রমশ জমে উঠেছে। অঘোরবাবুর উপর্যুপরি আক্রমণে অপদেবতার চেলারা কেউ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, তো কেউ পালিয়ে বেঁচেছে। মহান্তর একের পর এক আঘাত ব্যর্থ হচ্ছে। ক্রমশ বাড়ছে ভট্টাচ মশাইয়ের মন্ত্রশক্তির প্রভাব। একসময় নিজের মনকে একাগ্র করে দৃষ্টি নিবদ্ধ করলেন পাথরটার দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে প্রবল বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেল টুকটুক তলার সেই রহস্যময় পাথর। আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখলাম অঘোরবাবু আমার পাশে বসে আছেন, হাতে চায়ের কাপ। তার হাতের সেই চোখটা আর নেই। মন্দির হতে গান ভেসে আসছে, মহান্তর গলা। উঠে গিয়ে দেখলাম ভট্টাচ মশাই পুজোর আয়োজন করেছেন, আর মালা গাঁথতে গাঁথতে মহান্ত গাইছেন। একটু পরেই রাস্তায় বেরিয়ে দেখা হলো চম্পার সঙ্গে। ও আমাকে চিনতেই পারছে না। ভট্টাচ মশাই বললেন, কালকে ওই পাথরটা ধ্বংস হয়ে যাবার পর থেকেই ওই অপদেবতা সম্পর্কিত সব স্মৃতি মুছে গেছে ওদের। কেবল তুমি আর আমি বাদে, আমাদের কাজ শেষ। সব বুঝলাম, কিন্তু আপনার অপহরণের ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ভট্টাচ মশাই বললেন, ডাকাতগুলো আমারই লোক। টুকটুক তলার অপদেবতা আর তার চেলাদের ফাঁকি দিতেই নাটক। শটে ষাট্টাং সমাচারেত। হেসে উঠলেন ভট্টাচ মশাই। আমিও হেসে উঠলাম।